আজকের বিষয়বস্তু ছিল যে 18তম জুডিশিয়ারি পরীক্ষায় আপনারা যারা প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন তারা কিভাবে এই অল্প সময়ের মধ্যে রিটার্নের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। যাই হোক, একটা কথা আমি বলে নিই, এটা আমার জীবনের প্রথম সেমিনার, এই জন্য অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সিলেবাস বন্টন সম্পর্কে আর নতুনভাবে কিছু বলার নেই। আমি শুধুমাত্র এই অল্প সময়ের মধ্যে কিভাবে রিটেনে ভালো নম্বর উঠাতে পারেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো কিছু কমন প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নগুলো উত্তর আমি আগে দিয়ে নিই। যে অনেকেই যারা প্রথমবার রিটেনে বসবেন তাদের মনে একটা সন্দেহ থাকে বা প্রশ্ন থাকে যে 1000 নম্বরের রিটেন পরীক্ষা দেবার মধ্যে কত নম্বর পেলে আমি মানে জুডিশিয়ারিতে ফাইনাল একবার কোয়ালিফাই করব। তো পাস মার্ক হচ্ছে 500-তে 50% পালে আপনি পাস করবেন, কিন্তু সুপারিশপ্রাপ্ত হওয়ার জন্য অ্যাটলিস্ট 580 নম্বর সাধারণত লাগে। তো এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি 580-র জন্য আমি প্রিপারেশন নেব, না আমার প্রিপারেশন কত নম্বর বেস নেওয়া উচিত? তো এক্ষেত্রে আমি বলবো যে 600 প্লাস পেলে আপনি সেফ জোনে থাকবেন, তবে চেষ্টা করবেন সবচেয়ে হাইস্ট নম্বর ওঠানোর। তো এক্ষেত্রে আপনারা যেহেতু লয়ের স্টুডেন্ট, ল বিষয়ে সবাই কম বেশি জানেন বা সবার জানাশোনা আছে, কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয় জেনারেল বিষয়ের প্রিপারেশন নিয়ে, কারণ এখানে ল পড়তে গিয়ে জেনারেল বিষয়ে আমরা সাধারণত সময় দিতে পারি না। এই জন্য জেনারেল বিষয় অল্প পড়ে কিভাবে বেশি নম্বর ওঠানো যায় এটা নিয়ে কথা বলবো। তো প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আমি আস্তে আস্তে আমার আলোচনাটা অগ্রসর হব। প্রথমে বাংলা বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। তো বাংলা বিষয়ে কিভাবে পড়বেন, তো বাংলাতে আপনারা সবাই জানেন যে 100 মার্কের লিখিত পরীক্ষা হয়। এর মধ্যে 60 নম্বর থাকে শুধুমাত্র লিখিত অংশের জন্য, আর 40 নম্বর থাকে ব্যাকরণ এবং সাহিত্য অংশের জন্য। তো লিখিত যে 60 নম্বর থাকে এটা আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর সম্পূর্ণ নির্ভর করে। তো এই এই যে 60 নম্বর থাকে লিখিত অংশে, 60 নম্বরের মধ্যে কি কি থাকে? এই 60 নম্বরের মধ্যে সবচেয়ে বেশি নম্বর থাকে আপনার রচনায়। তো রচনাতে 20 নম্বর থাকে। এই 20 নম্বরের জন্য কতটুকু লিখবো, কিভাবে লিখবো, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো 20 নম্বরের জন্য সাধারণত আপনাকে 100 পেজ লিখতে আমি বলবো না, কারণ 100 পেজ লেখার সম্ভাবনা, যেহেতু অল্প সময় থাকে পরীক্ষার রুমে, সেজন্য আপনি 14 থেকে 15 পেজ বা এর চাইতে বেশি যদি লিখতে পারেন তাহলে ভালো। স্বাভাবিকভাবে এর চাইতে বেশি লেখা সম্ভব হয় না। তো ধরে নেন 14 থেকে 15 পেজ আপনি লিখবেন। আর কিভাবে লিখবেন? তো রচনাটা শুরু করবেন অবশ্যই কোনো একটা কোটেশন দিয়ে। তো কি কোটেশন দিবেন? সাধারণত টপিক কিছু সিলেক্ট করতে হয় রচনার জন্য। তো এই টপিক সিলেকশনের বিষয়টা যারা ফার্স্ট টাইমার আছেন তাদের জন্য অনেক কষ্টকর, যে কি টপিক সিলেক্ট করব, কি করব না, এই বিষয়টা আমরা অনেকেই জানি না। এইজন্য আমার লেখা একটা বই আছে। আপনারা যদি এই বইটা কারো যদি কেনার সামর্থ্য নাও থাকে, তো আমার ফেসবুক পোস্টে আমি এই বইটার বেশিরভাগ অংশে আলোচনা করে দিয়েছি। ওইখান থেকে আপনারা দেখে নেবেন। আমি টপিক কিছু সিলেক্ট করে দিয়েছি। ফাইনালি আপনাদের পরীক্ষার কিছুদিন আগে আমি আরও কিছু টপিক অ্যাড করে দেবো এখানে। তো ওই টপিকগুলো খাতায় লিখে ওই সংশ্লিষ্ট টপিকের কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করবেন। ওইখানে কিছু গ্রাফ থাকবে, চার্ট থাকবে, এগুলো শুধুমাত্র পড়ে যাবেন। তাহলে আপনার এই রচনাটাকে সমৃদ্ধ করতে পারবেন এবং সর্বাধিক নম্বর উঠাতে পারবেন। তাছাড়া বিসিএস বা জুডিশিয়ারি যে প্রিভিয়াস রচনাগুলো আছে এগুলো পড়ার প্রয়োজন নাই, কারণ এগুলো পড়লে রচনা এই বয়সে মুখস্থ থাকে না, বা মুখস্থ রেখে হুবহু সে ভাষায় লেখাটাও অসম্ভব। সেজন্য এই টপিক সিলেক্ট করে সে অনুযায়ী পড়বেন, তাহলেই হয়ে যাবে আশা করি। আহ, তারপরে আসি ভাব সম্প্রসারণ। এখানে 10 নম্বর থাকে খুব সম্ভবত। এই 10 নম্বরের জন্য আপনাকে অনেক পড়ার দরকার নেই, শুধুমাত্র বিজিএস এর প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে আর কি লিখিততে ভাব সম্প্রসারণ বিষয়, ওগুলোই পড়বেন। আর বিসিএস এর যেগুলো আসছে সেগুলো পড়বেন। এই দুইটা ব্যতীত আরও কিছু ভাব সম্প্রসারণ আছে যেগুলো সাধারণত পরীক্ষা আসতে পারে। তো আমি এই কোথা থেকে প্রশ্ন হয় এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে দেখছিলাম যে বেশিরভাগ প্রশ্নগুলো হায়াত মাহমুদের বই থেকে আসে। তো হায়াত মাহমুদের বই থেকে এ পর্যন্ত সব ভাব সম্প্রসারণে চলে এসেছে, কিন্তু কয়েকটা ভাব সম্প্রসারণ আছে যেগুলো এখন পর্যন্ত আসেনি কোনো পরীক্ষায়। তো এগুলোই আমি আমার বইতে লিস্ট করে দিয়ে দিয়েছি, সম্ভবত 8টা বা 10টার মতো ভাব সম্প্রসারণ, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু এখন পর্যন্ত কোনো পরীক্ষায় আসেনি। তো এই কয়টা শুধুমাত্র একটু দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। ভাব সম্প্রসারণ লেখার সিস্টেম কি, অনেকে অনেক রকম কথা বলবে। তো এই সিস্টেমটা আমি আমার বইতে সুন্দরভাবে লিখে দিয়েছি পেজ সহকারে, যে এইভাবে খাতার প্রেজেন্ট করবেন, তাহলে হয়ে যাবে। আর নতুনভাবে কিছু লেখার দরকার নেই। সাধারণত রচনা বা ভাব সম্প্রসারণ এগুলো মুখস্থ থাকে না, শুধু প্যাটার্নগুলো একটু দেখে যাবেন পরীক্ষার আগে, তাহলেই হবে।
তারপরে আসি সারাংশ সারমর্ম বিষয়। এখানে কিছু পড়ার দরকার নেই। কারণ এগুলো পড়লেও আপনি কমন পাবেন না সাধারণত। এজন্য এখানে সময় না দিয়ে শুধু বিসিএস এবং বিজেএস এ পর্যন্ত প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে এগুলো একবার দেখে যাবেন। তবু মুখস্থ করতে যাবেন না। মুখস্থ করে এগুলো মনে থাকবে না। এগুলো লেখার সময় একটু চেষ্টা করবেন যে কম্পাউন্ড সেন্টেন্সে লেখার এবং একটু সাহিত্যিক ঢঙে লেখার। তবে প্রশ্ন হতে পারে ভাই সারাংশ বা সারমর্ম 10 মার্ক বা 5 মার্ক থেকে এইটুকুর জন্য কতটুকু লিখব? নাম্বার 10 থাকুক বা 5 থাকুক বা 50 থাকুক ওটা বিষয় না। বিষয়ের সারাংশ বা সারমর্ম লেখার নিয়ম হচ্ছে প্যাসেজে যতটুকু থাকবে তার 1/3 লিখবেন। 1/3 একটু মার্জিতভাবে লিখবেন, তাহলে সারাংশ সারমর্ম এই বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আসি প্রতিবেদন কিভাবে লিখবেন আরকি। তো প্রতিবেদন সাধারণত পেজ দিয়ে কোনো কিছুই ডিটারমাইন করা মানে সম্ভব হয় না যে কত নম্বর পাবেন। এটা আপনার লেখার কোয়ালিটির উপর নির্ভর করবে। তো সাধারণত 3 থেকে 4 পেজ। আর যদি আপনার লেখা খুবই স্লো হয় তাহলে অল্প লেখায় অল্প কথায় একটু বেশি তথ্য দেওয়ার চেষ্টা করবেন। তো এক্ষেত্রে মানে আশা করি সবাই 2 পেজের কম লিখবেন না এবং 4 পেজের বেশি লেখার সময় পাবেন না। তো এখন প্রশ্ন হচ্ছে প্রতিবেদনের জন্য কি পড়বো বা কিভাবে পড়বো? প্রতিবেদনের জন্য সাধারণত দেখা যায় যে সমসাময়িক কিছু টপিক থেকে প্রতিবেদন দিয়ে দেয়। তো আপনি যখন রিটেন প্রিপারেশন নেবেন ওই সময় যে আলোচিত ঘটনাগুলো থাকে সাধারণত রোড অ্যাক্সিডেন্ট বা হচ্ছে এই যে ক্লাইমেট চেঞ্জ অথবা নদী ভাঙ্গন এই বিষয়গুলো থেকে প্রতিবেদন লিখতে দেয় সাধারণত। বা বিশেষ যদি কোনো দুর্ঘটনা ঘটে, ধরেন হচ্ছে কোনো পোশাক কারখানায় আগুন ধরে গেল বা কোনো একটা পোশাক কারখানা ধসে গেল, ঠিক আছে? এরকম টাইপের কিছু টপিক থেকে সাধারণত প্রতিবেদন দিয়ে দেয়। এজন্য এই টপিকগুলো একটু নোট করে পড়বেন, তাহলে হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যখন এই যে আপনি রচনার জন্য টপিক সিলেক্ট করবেন, দেখবেন যে ওইখানে টপিক সিলেক্ট করতে গিয়ে আপনার 70% প্রতিবেদন হয়ে গেছে। বাকি 30% এর জন্য একটু ঘাটাঘাটি করবেন পত্র-পত্রিকায়, তাহলে হয়ে যাবে। তবে এখানে বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই। তার পরের ধাপে আসি, চিঠিপত্র লেখন কিভাবে লিখবেন? তো এক্ষেত্রে কিছু মুখস্থ করার দরকার নেই। আপনার এই বয়সে আসছেন মানে আপনি এমনিতেই অনেক কিছু পারেন চিঠিপত্র লেখালেখি বিষয়। তবে বিসিএস আর বিজেএস এর প্রিভিয়াস যে চিঠিপত্রগুলো আসছে এগুলো একটু গুরুত্ব সহকারে একটু দেখে যাবেন, তাহলে হবে। আর ফরম্যাটটা একটু দেখে যাবেন যে যদি ফর্মাল লেটার আসে তাহলে কিভাবে লিখবো আর ইনফর্মাল আসলে কিভাবে লিখবো। এই লেখার প্যাটার্নটা আমি আমার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিয়েছি এবং হচ্ছে আমার বইতেও আছে। আপনার যেখান থেকে সুবিধা হয় আপনি সেখান থেকে দেখে নেবেন। তারপরে আসি ট্রান্সলেশনে। ট্রান্সলেশনটা খুবই হচ্ছে কঠিন এবং নম্বরও অল্প থাকে। এজন্য এখানে বেশি সময় দেওয়ার কোনো প্রয়োজনই নেই। শুধুমাত্র যদি মনে করেন যে আমাকে এখানে একটু ভালো নম্বর তুলতে হবে, এটাতে সম্ভবত 5 নম্বর আছে এবং আপনি যতই ভালো ট্রান্সলেশন করেন 5 এ 5 পাবেন না, সর্বোচ্চ 4 পাইতে পারেন। তো এক্ষেত্রে আমি বলব যে এখানে বেশি সময় না দিয়ে এই সময়টা আপনি গ্রামার পার্টটাতে দিবেন, কারণ এখানে ম্যাথের মতো নম্বর থাকে। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে বলব যারা খুবই সিরিয়াস যে 1 মার্কও ছাড়তে রাজি নয়, তারাই শুধুমাত্র এডিটোরিয়াল পার্টটা যেটা থাকে যে প্রথম আলো বা যুগান্তর বা দৈনিক ইত্তেফাক এই পত্রিকাগুলোর এগুলো প্রতিদিন ট্রান্সলেশন করতে গেলে আপনার অনেক সময় চলে যাবে। এক্ষেত্রে বলবো যে 2 দিন বা 3 দিন পর পর একটু 1 ঘন্টা সময় দিয়ে একটু ট্রান্সলেশন প্র্যাকটিস করবেন, তাহলে 2-3 নম্বর এমনিতেই পাবেন। আর 100-র মধ্যে 100 পাওয়ার প্রয়োজনও নয় বা কেউ পায়ও না। তারপরে আসি হচ্ছে এখন যে কথাগুলো বলবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ব্যাকরণ পার্টটা। কারণ এখান থেকে হচ্ছে আপনার মার্ক থাকবে গণিতের মতো। যদি সঠিক হয় ফুল নম্বর, আর যদি ভুল হয় তাহলে 0। তো এখন হচ্ছে এই যে গ্রামারের পার্টটা কিন্তু অনেক বড়। সবগুলো পড়বো নাকি বেছে পড়বো? তো হচ্ছে এখানে সাধারণত অনেকে বলে যে অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করে পড়ো। কিন্তু এখানে অ্যানালাইসিস করলে আপনি ঠকেও যেতে পারেন। কিন্তু কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় যে শূন্যস্থান পূরণ এটা জোড়-বিজোড় প্রতি বছরে আসে, মাঝে মধ্যে গ্যাপ দেয়। তো এগুলো হচ্ছে এইজন্য এখানে অ্যানালাইসিস করে আপনার কোনো কাজে দিবে না। কিন্তু কিছু টপিক আছে যেগুলো কমন, জোড়-বিজোড় প্রতি বছরে আসে বা 1 বছর বাদ দিয়ে পরের বছর আসে। এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বেন। তার মধ্যে কিছু টপিক আমি বলে দিচ্ছি, আপনারা চাইলে লিখে নিতে পারেন। তো হচ্ছে বাগধারা, এখান থেকে প্রশ্ন প্রতি বছরই হয়। কোথায় থেকে পড়বেন এটা আমি পরে আসছি। বাগধারা এটা হচ্ছে প্রতি বছরই প্রশ্ন হয়। তারপরে এক কথায় প্রকাশ, এটাও মাঝে মধ্যে প্রশ্ন হয়, অনেকবারই হয়েছে এ পর্যন্ত। তারপরে বিপরীত শব্দ, সমর্থক শব্দ, এখান থেকেও প্রশ্ন হয়, প্রায় প্রতি বছরই হয়। তারপরে হচ্ছে বাক্য রূপান্তর, সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, এই প্রশ্নটা প্রায় থাকে প্রতি বছর। তারপরে বাক্য শুদ্ধিকরণ, এই প্রশ্নটা প্রতি বছর থাকে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডক্টর হায়াত মাহমুদ স্যারের যে বইটা আছে এই বইটা থেকে আসে।
তো এই বইতে যতগুলো প্র্যাকটিস আছে সেগুলো সবগুলোই পড়বেন। এর পাশাপাশি বিসিএস এর দেখবেন পুরাতন বিসিএস এর যেগুলো হয়েছে, যেমন 10 থেকে 35 বিসিএস, এগুলোতে কিন্তু প্রচুর এগুলো দেওয়া আছে এবং ওইখান থেকে বেশিরভাগ প্রশ্ন করা হয়। তো এই জন্য বিসিএস এর প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়বেন, তাহলেই হবে। ভাই আমি ব্যস্ত খুবই, সরি। তো হচ্ছে যেটা বললাম, বিসিএস এর প্রিভিয়াস প্রশ্নগুলো খুবই ভালোভাবে পড়বেন। এটা ব্যতীত জুডিশিয়ারিতে এই পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে এগুলো গুরুত্ব সহকারে পড়বেন। এখন প্রশ্ন হতে পারে এগুলো কোথা থেকে পড়বো, বিসিএস এর বা বিজিএস এর প্রশ্নগুলো। বিসিএস এর প্রশ্নগুলো সাধারণত যে কোনো একটা বই থেকে পড়লে হয়, যেমন অ্যাসুরেন্স বা ওরাকল, যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটাই পড়বেন। আর বিজিএস এর জন্য বাজারে ভালো মানের কোনো বই নেই এখন পর্যন্ত, তবে হচ্ছে যে কোনো একটা বই পড়বেন। আমি এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিতে আসিনি কোনো বইয়ের বিষয়, এই জন্য বইয়ের নাম আমি বলবো না। আপনার যেটা ভালো লাগে আপনি সেই বইটাই পড়বেন, তাহলেই হবে। শূন্যস্থান পূরণ এখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়। এগুলো দেখা গেছে যে বিসিএস এর প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে ওইখান থেকে হয়, এই জন্য বিসিএস এর প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ে নেবেন, তাহলে হয়ে যাবে। আরেকটা প্রশ্ন আসে যেগুলোতে মার্ক কম কিন্তু অনেক পড়া লাগে, যেমন ব্যাকরণ বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন, এখান থেকে 5 নম্বর থাকে। তো ওই 5 নম্বরের জন্য অনেক পড়ার দরকার নেই। এই 5 নম্বরের মধ্যে প্রকৃতি, প্রত্যয়, সন্ধি, সমাস, সমাজ থেকে অনেক সময় আলাদা প্রশ্ন আসে 5 নম্বরে। এই জন্য সমাজটা একটু ভালোভাবে পড়বেন 2-4টা বই থেকে। তবে হচ্ছে ওটা ব্যতীত সন্ধি, তারপরে প্রকৃতি, প্রত্যয়, এগুলো সাধারণত প্রতি বছর আসে না। এই জন্য এগুলো নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে ওই বইটা থেকে একটু ভালোভাবে পড়ে নেবেন, তাহলে এই 5 নম্বরের আপনার কমন হয়ে যাবে আশা করি। আর প্রকৃতি, প্রত্যয়, কারক, সন্ধি এগুলো নবম দশম শ্রেণীরটা পড়বেন, প্লাস সৌমিত্র শেখর স্যারের যে বইটা আছে ওইখান থেকে একটু দেখতে পারেন। বিশেষ করে সমাস, এগুলো খুব জটিল প্রশ্ন আসে, জুডিশিয়ারিতে অনেক সময় দেখা গেলো গুগল করে উত্তর খুঁজে পাওয়া যায় না। এই জন্য সমাস আর সন্ধি, কারক এগুলো একটু নিয়মগুলো একটু ভালোভাবে পড়বেন, তাহলেই আশা করি হয়ে যাবে। এখন আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে সাহিত্য। সাহিত্যতে 10 নম্বর থাকে, কিন্তু 10 নম্বর কখনো 10টা প্রশ্ন কমন থাকে না। ধরে নেবেন যে আপনি 6 বা 7 নম্বর এখান থেকে সিকিউর করবেন। এই জন্য আপনাকে আহামরি কঠিন কিছু পড়া লাগবে না। এ পর্যন্ত পিলির জন্য যেগুলো পড়ছেন এগুলোই পড়বেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, ওইখানে 21টা বা 20টা রাইটার নাম দিয়েছে, এগুলোই পড়বো না এর বাইরে পড়বো? আপনি পিলির প্রশ্ন দেখলেও দেখবেন যে হচ্ছে শান্ত সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন 2-1টা থাকে। তো সর্বক্ষেত্রে 10টার মধ্যে 10ই পাওয়া লাগবে এমন কোনো প্রশ্ন মানে কথা নেই। এজন্য সিলেবাসের বাইরে এই অল্প সময় পড়ার সময় থাকে না, সেহেতু পড়ার দরকারও নাই। শুধু সিলেবাসে যেগুলো দেওয়া আছে এগুলো পড়বেন। এগুলো ব্যতীত 2-3টা থাকে। এই 2-3টা আপনিও ভুল করবেন, সবাই ভুল করবেন। আপনি ভুল করলেও কোনো সমস্যা নাই। কিন্তু যেগুলো সিলেবাসের মধ্যে থেকে আসে সেগুলো যদি আপনি না পারেন, তাহলে অবশ্যই আপনি বাকি 100 জনের চাইতে পিছিয়ে পড়বেন। বাংলা বিষয়ে আশা করি সবাই একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। ইংরেজি বিষয়ে কথা খুবই কম বলবো, কারণ বাংলা বিষয়গুলো বললে ইংরেজিটা অটোমেটিক হয়ে যায়। তো ইংরেজির লিটারেচার বিষয়ে একটা কথা বলবো, কারণ অনেকেই দেখা যায় যে 5 নম্বরের জন্য অনেক বেশি পড়তে গিয়ে বাকিগুলো পড়ার সময় পায় না। লিটারেচার যেহেতু 5 নম্বর থাকে, সেহেতু নতুনভাবে কিছু পড়ার বা শেখার দরকার নেই। পিলির জন্য যেগুলো পড়ছেন এগুলো এনাফ। আরও যদি সংক্ষিপ্তভাবে বলি, তাহলে বিসিএস এর প্রিলির জন্য যে প্রশ্নগুলো আসছে আর লিখিততে আগে যে প্রশ্নগুলো আসতো সেগুলো পড়লেই দেখা যাবে যে আপনি 3টা বা 4টা পেয়ে যাবেন, 5টা কখনোই কমন পাবেন না যদি না খুবই বেশি না পড়ে থাকেন। সেজন্য এই সংক্ষিপ্তভাবে এগুলোই পড়বেন, বেশি পড়ার দরকার নাই লিটারেচার অংশের জন্য। আর গ্রামার পার্টের জন্য দেখবেন কিছু কিছু অংশ আছে যেগুলো প্রায় প্রতি বছরই প্রশ্ন হয়, যেমন ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে প্রশ্ন হয়, তারপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন হয়, তারপরে রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন হয়, তারপরে হচ্ছে গ্যাপ পূরণ থেকে প্রশ্ন হয়, ভয়েস ন্যারেশন থেকে প্রশ্ন হয়, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে হয় এগুলো, তারপরে সেন্টেন্স কারেকশন এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়। এই জন্য এই টপিকগুলো বাছাই করে খুব ভালোভাবে পড়বেন। এখন এগুলো কোথা থেকে পড়বেন? এগুলো সাধারণত যে কোনো একটা ইংরেজি বই, সেটা মাস্টার হতে পারে, পিসি দাসের বই হতে পারে, রেমন্ড মার্ফির বই হতে পারে, যে কোনো একটা বই থেকে পড়বেন। তবে আমি বলব যে মাস্টার বইটা থেকে পড়েন, কারণ এখানে অন্যান্য চাকরির পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়া আছে। আর অনেক সময় দেখা গেল এই প্রশ্নগুলো থেকেই তুলে দেয়। এই জন্য অন্য বই না পড়ে মাস্টার বইটাই পড়তে পারেন, তাহলেই হবে।
এগুলো ব্যতীত বিসিএস এর এবং বিজিএস এর যে প্রিভিয়াস প্রশ্ন এগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন। তাহলে আপনার গ্রামার পার্টটা মোটামুটি একটা ভালো সাজানো গোছানো প্রিপারেশন হয়ে যাবে। এখন আসা যাক লিখিত অংশ নিয়ে। লিখিততে কি কি পড়বেন? তো লিখিতর ক্ষেত্রে যে বাংলার জন্য যে পরামর্শ দিয়েছিলাম এগুলো সবগুলোই এখানে প্রযোজ্য। যেমন ট্রান্সলেশনের জন্য বেশি সময় নষ্ট না করে যে কোনো একটা ইংরেজি পত্রিকার এডিটোরিয়াল পার্টটা একটু ট্রান্সলেশন করার চেষ্টা করবেন মাঝে মধ্যে। প্রতিদিন ট্রান্সলেশন করে সময় নষ্ট করার দরকার নাই। সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন ট্রান্সলেশন প্র্যাকটিস করবেন, তাহলেই হবে। তারপরে এসে রাইটিং যেটা আসে, এটার জন্য বাংলা রচনার যে নিয়মটা বললাম এটা হুবহু একই থাকবে। শুধুমাত্র যে টপিকগুলো আপনি সিলেক্ট করছেন এই টপিকগুলোর যে মেইন ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলোর ইংরেজি অর্থটা আপনি ইংরেজি মানে ইয়েটা লিখে রাখবেন পাশে, যে এই শব্দটার ইংরেজি শব্দ এটা, তাহলে আপনি ওটা দিয়ে পুরো সেন্টেন্সটা হচ্ছে মেক করতে পারবেন। এই জন্য এসের জন্য আলাদাভাবে কিছু পড়ার দরকার নেই, শুধু বাংলার জন্য যে টপিকগুলো সিলেক্ট করবেন এগুলোই একটু প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাম্পলিফিকেশন অফ আইডিয়াস, এর জন্য হচ্ছে নতুনভাবে কিছু পড়ার দরকার নাই। বিসিএস আর বিজিএস এর যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আসছে এগুলো নিজে নিজে টপিক, মানে একটা ধরেন একটা টপিক নিলেন, নিয়ে ওটা লেখার চেষ্টা করবেন যে এই টপিকের উপর আমি কিছু লিখতে পারি কিনা। ধরুন একবার পড়ে নিলেন, নিয়ে লেখার প্র্যাকটিস করবেন, তাহলেই হয়ে যাবে। এগুলো ব্যতীত আর কিছু অংশ পড়বেন, যেমন ল রিলেটেড টার্ম দিয়ে যদি কোনো অ্যাম্পলিফিকেশন থাকে তাহলে ওগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। মাঝে মধ্যে দেখা যায় যে ল রিলেটেড থেকেই প্রশ্ন আসে, এমনি জেনারেল বিষয় থেকে অতটা আসে না। তাহলে আপনার এই অংশটা হয়ে গেল। সামারি রাইটিংয়ের জন্য নতুন কোনো কিছু পড়ার দরকার নয় বা কোনো বই পড়ারও দরকার নাই। এটা একটা সামারি, একটা প্যাসেজ দিয়ে দিবে, ওর সামারাইজ করে আপনি লিখে দিবেন। এটা সারাংশ সারমর্ম লেখার মতোই কিছুটা, এর জন্য এর পিছনে বেশি সময় দেওয়ার দরকার নেই, বা সময় না দিলেও হবে, আপনি এমনিতেই ভালো নম্বর পাবেন। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে প্রতিবেদনের যে নিয়মটা বললাম এটা একই থাকবে। লেখার নিয়মগুলো নিয়ে আমি কথা বলছি না, এই কারণে এগুলো যে কোনো একটা বই থেকে আপনি পেয়ে যাবেন, বা আমার পোস্ট বা আমার বইটাতেও আছে সুন্দরভাবে দেওয়া। এজন্য এগুলো নিয়ে আমি বাড়তি কিছু বলছি না। লেটার লেখার ক্ষেত্রে যে ফরম্যাটটা এটা কেমন হবে, অনেকে অনেক রকম বলে, ডান দিকে দেব তারিখ না বাম দিকে দেব। তো এই বিষয়গুলো হচ্ছে আমার বইতে আমি খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছি, আপনি শুধু ফরম্যাটগুলো দেখে যাবেন। এক কথায় এগুলো আপনি যতই ভালোভাবে মুখস্থ করে যান মুখস্থ থাকবে না। এই জন্য এগুলো মুখস্থ না করে এগুলো একটু ফরম্যাটটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলে হবে। তাহলে বাংলা ইংরেজি বিষয়ে মোটামুটি একটা ধারণা হলো। এবার চাই সাধারণ জ্ঞান নিয়ে। সাধারণ জ্ঞান হচ্ছে এমন একটা বিষয় যে আপনি সারাদিন পড়লেও শেষ হবে না, আর আপনি সারাদিন পড়লেও এটা ফুল নম্বর উঠাতে পারবেন না। এই জন্য এখানে অল্প সময় দিয়ে কিভাবে বেশি নম্বর তোলা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব। তো বাংলা এবং ইংরেজির এসের জন্য যে আপনি টপিকগুলো সিলেক্ট করবেন সেই টপিকগুলো এখানে কাজে দিবে। এই টপিকগুলো যদি আপনি ওই বাংলার জন্য যদি নোট করেন তাহলে আশা করি এখানেও 70% হয়ে যাবে সাধারণ জ্ঞানের জন্য। তো ওগুলোই পড়বেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ভাই, ইয়ের জন্য রচনার জন্য আমি যতটুকু পড়ি বা যতটুকু নোট করি ওগুলো তো সবগুলো এখানে লেখার সময় পাবো না বা পড়াও সম্ভব না। তো কি করবো? এই জন্য হচ্ছে আপনি এসের জন্য যে তথ্যগুলো কালেক্ট করেছেন ওগুলো, যেগুলো মেইন তথ্য যেগুলো না দিলে না ওগুলোই শুধুমাত্র সাধারণ জ্ঞানে ইনক্লুড করবেন, বাকিগুলো বাদ দিলেও হবে, সমস্যা নাই। এগুলো ব্যতীত আরও 30% নতুন কিছু পড়া লাগে, যেগুলো বাংলা বা ইংরেজি পড়লে কমন মানে কাভার হয় না। এই 30%-এর জন্য পত্রিকা একটু কাটিং করে রাখলে হয়ে যাবে। বিশেষ করে পরীক্ষার আগের 1 মাস আগের যে তথ্যগুলো এগুলো একটু অ্যানালাইসিস করবেন, তাহলে বুঝতে পারবেন যে এগুলো সাধারণত বাংলাদেশের সাথে তার পার্শ্ববর্তী দেশের কি সম্পর্ক এগুলো থেকে আসে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, এটা বিসিএসে হয়, জুডিশিয়ারিতে হয়। তারপরে আমেরিকা ফিলিস্তিন ইরান নিয়ে যে সংঘর্ষ এগুলো থেকে প্রতি বছর প্রশ্ন থাকবে। তারপরে রোহিঙ্গা বিষয়, এটা যদিও অনেক পুরাতন, তারপরে এখান থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে, এই বিষয়গুলো একটু ভালোভাবে পড়বেন। এখন প্রশ্ন হচ্ছে বাংলাতে সবাই ঢালাও লেখে, ঢালাও লিখলে আপনি এভারেজ নম্বর পাবেন। একটু বেশি নম্বর পাওয়ার জন্য আপনাকে প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে গ্রাফ চার্ট এগুলো দিতে হবে। সাধারণত আপনি যদি 10 পৃষ্ঠা লেখেন লিখতে অনেক সময় লাগবে, কিন্তু আপনার যদি একটা গ্রাফ দেন তাহলে দেখা গেল 2 মিনিটের মধ্যে আপনি একটা সুন্দর গ্রাফ আঁকায় দিলেন, একটা পৃষ্ঠাও বাড়তি হয়ে গেল। এই জন্য সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনি লেখার চাইতে খাতার সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করবেন। এখন যেখানে গ্রাফ নেই সেখানেও গ্রাফ দিবেন তাহলে হবে না, যেখানে যেটা দরকার সেটা লিঙ্ক করে ওটা দেওয়া লাগবে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিজ্ঞান এবং হচ্ছে গণিত এই বিষয়টা। কারণ আপনি সুপারিশপ্রাপ্ত হবেন কিনা এটা এই বিষয়টা নির্ধারণ করে দেয়। এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।
বিশেষ করে গণিতটা এখানে আপনি চাইলে 50-এ 50 নম্বর উঠাতে পারেন। এবং এখানে যদি আপনি যদি অবহেলা করেন তাহলে শূন্য পেতে পারেন। এজন্য এইখানে সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়াশোনা করবেন। এখন প্রশ্ন হতে পারে গণিত কোথা থেকে পড়ব? গণিতের আপনি যদি সিলেবাস দেখেন ওইখানে সিলেবাসে বলে দিয়েছে ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত আবশ্যিক গণিত। তো এইজন্য বলব ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত যে গণিত বোর্ড বইগুলো রয়েছে এগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। এখন প্রশ্ন যে ভাই নবম দশম শ্রেণীর বোর্ড বইতে অনেক ম্যাথ আছে, এগুলো সবই লাগবে কিনা? তো সাধারণত 6 থেকে 8 পর্যন্ত যে বইগুলো আছে এগুলো সব ম্যাথই প্র্যাকটিস করবেন, সিলেবাসে থাক বা না থাক। আর নবম দশম শ্রেণীর ক্ষেত্রে শুধু সিলেবাসের সাথে সংশ্লিষ্ট যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোই করবেন, তাহলে হবে। এখন প্রশ্ন হচ্ছে এগুলোই কি এনাফ, এর বাইরে কিছু পড়া লাগবে কিনা? তো হচ্ছে গণিতে একটু বেশি সময় দিবেন, কারণ এখানে অনেক বেশি নম্বর আছে এবং সব নম্বরই আপনি চাইলে পেতে পারেন। এর জন্য আমি বলবো যে উচ্চতর গণিত, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত থেকে 2-4টা অধ্যায় থেকে প্রতি বছরে 2-3টা প্রশ্ন থাকে। তো এই জন্য উচ্চতর গণিতের সংশ্লিষ্ট অধ্যায়গুলো ভালোভাবে পড়ে নেবেন, তাহলে আপনার গণিত পার্টটা খুব সুন্দরভাবে একটা গুছানো প্রিপারেশন হয়ে যাবে। এটা ব্যতীত বিজিএস এর প্রিভিয়াস প্রশ্ন এটা পড়ার দরকার নাই, এই কারণে যে আপনি 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী এবং উচ্চতর গণিত বোর্ড বইটা যদি পড়েন তাহলে দেখা গেল যে এই জুডিশিয়ারি প্রিভিয়াস কোনো প্রশ্নই আপনার বাদ থাকবে না, সবগুলো পড়া হয়ে যাবে। এখন প্রশ্ন যে ভাই বাকিগুলোর ক্ষেত্রে তো বিসিএস এর প্রিভিয়াস প্রশ্ন পড়েছি, তাহলে গণিতের ক্ষেত্রে কি প্রিভিয়াস প্রশ্ন পড়া লাগবে কিনা? তো এক্ষেত্রে বলবো যে যেহেতু সময় অনেক কম, যদি এখনও সময় আপনি জানেন না কত, তো সাধারণত 30 থেকে 45 দিন সময় দেয় যদি না কোনো দুর্ঘটনা না ঘটে থাকে। সেজন্য বলবো এই অল্প সময়ের মধ্যে বিসিএস এর সব গণিত করার দরকার নাই, এবং এগুলো অনেক জটিল, এগুলো বিসিএস এর জন্য আসে, জুডিশিয়ারিতে আসে না। এই জন্য দেখবেন যে সকল গণিতগুলো শুধুমাত্র আপনার সিলেবাসের সাথে সম্পর্কিত সেগুলোই পড়বেন, বাকিগুলো পড়ার দরকার নাই। অনেকের মধ্যে সন্দেহ থাকে ভাই যদি চলে আসে, এরকম আসবে না, কখনোই আসেনি, আসবেও না। তারপর এখন আসি বিজ্ঞান বিষয় নিয়ে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে গণিতের ক্ষেত্রে 6 to 10 পর্যন্ত গণিতগুলোর ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো একটু এক্সেপশনাল নিয়ম ওইগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন হয়, এই জন্য এই এক্সেপশনাল নিয়মগুলো একটু ভালোভাবে পড়বেন। আর আমার গণিতের একটা নোট খাতা, যেটা আমি এর আগে ফেসবুক পোস্টের মাধ্যমে বলে দিয়েছিলাম, ওই গণিত খাতা থেকে আপনি অ্যাটলিস্ট 8টা থেকে 9টা কমন পাবেন। এই জন্য যারা গণিতে খুবই ভয় করেন, যে গণিতের কিছু মনে থাকে না, তাদের জন্য বলবো আপনি এই 1 মাস দরকার ওই খাতাটা মুখস্থ করে নেন, তাও দেখবেন আপনি 7টা থেকে 8টা কমন পাবেন আশা করি। কারণ ওই খাতাটা আমি 6 to 10 পর্যন্ত এবং উচ্চতর গণিত থেকে আমি হচ্ছে কালেক্ট করেছি, যেগুলো একটু এক্সেপশনাল নিয়ম ওগুলো এখানে আছে। এই জন্য ওটা পড়লে আপনার এগুলো না পড়লেও হবে, যারা একদম ফাঁকিবাজ তাদের জন্য এটা বললাম আর কি। এবার আসি বিজ্ঞান বিষয় নিয়ে। বিজ্ঞানে আপনি যতই পড়েন দেখবেন যে 10টা প্রশ্ন কখনো কমন থাকবে না, 13টার মধ্যে 10টা লিখতে হয় খুব সম্ভবত, এই 13টা প্রশ্ন কমন থাকবে না। তো এই জন্য হচ্ছে ধরে নেবেন যে আপনি কিছু প্রশ্ন পাবেন না, এরকম মাইন্ডসেট নিয়েই পরীক্ষার প্রিপারেশন নেবেন, নতুবা দেখা যাবে পরীক্ষার রুমে 10টা কমন পাননি, এই জন্য পরীক্ষা অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো বিজ্ঞানের ক্ষেত্রে কি করবেন, 6 এর বিজ্ঞানটা খুবই বাচ্চাদের জন্য, ওটা না পড়লেও হবে। সপ্তম থেকে 10ম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বইটা ভালোভাবে পড়বেন। এখন প্রশ্ন যেহেতু অল্প সময়, সেহেতু সপ্তম থেকে 10ম শ্রেণীর বোর্ড বইটা না পড়ে আগে নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে সাধারণ বিজ্ঞান, এটা পড়বেন, কারণ এখান থেকে দেখা গেল যে 5টা বা 6টা প্রশ্ন এখান থেকে চলে আসে। এই জন্য এটাই প্রথমে গুরুত্ব দিয়ে পড়ে শেষ করবেন। করার পর যদি দেখেন আপনার হাতে পর্যাপ্ত সময় আছে, তাহলে সপ্তম এবং অষ্টম শ্রেণীর বোর্ড বইটাতে হাত দিবেন, তাহলে হয়ে গেল। এখন তারপরে হচ্ছে বিসিএস এবং বিজেএস এর যে প্রিভিয়াস কোশ্চেনগুলো থাকে এগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন। তো বিজেএস এর প্রশ্ন পড়ার ক্ষেত্রে দেখবেন যে প্রচলিত যে বইগুলো আছে এগুলোতে কিন্তু অপর্যাপ্ত এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল উত্তর দেওয়া আছে। এজন্য এই প্রশ্নগুলো পড়ার ক্ষেত্রে বিসিএস এর যে কোনো একটা বই থেকে পড়ে নেবেন, তাহলে বেশি ভালো হয়। আর বিসিএস এর ক্ষেত্রে যে কোনো একটা লিখিত প্রশ্ন ব্যাংক আপনি পড়তে পারেন, তবে আমি পড়েছিলাম সম্ভবত ওরাকল, তো এটা খুব ভালো মনে হয়েছে আমার কাছে, এই জন্য আমি এটা পড়ছিলাম। আপনি অন্যটাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখন একটা সাবধানতামূলক একটা কথা বলবো, অনেকে দেখবেন যে বিসিএস প্রিপারেশন নিচ্ছেন অথচ টেবিলে বিসিএস এর বইগুলো রেখে রাখছেন। এটা রাখা ভালো, কিন্তু বিজ্ঞান এবং গণিতের জন্য বিসিএস এর বই পড়ে সময় নষ্ট করার দরকার নেই।
এগুলো পড়ে আপনার সময় নষ্ট হবে, কোনো প্রশ্ন কমনও পাবেন না। দেখা গেল আমি আমার চেনা পরিচিত অনেককে দেখেছি যে বিজ্ঞানের বইয়ের নাম বলবো না আমি, কিছু কিছু বই আছে যেগুলো বিসিএস এর জন্যই, কিন্তু ওগুলো অনেক পড়েছে কিন্তু 5টা গণিত কারেক্ট করতে পারেনি। এই জন্য এই বইগুলো পড়ে সময় নষ্ট করবেন না। যেহেতু সময় অল্প, সেহেতু সেই সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। যেখানে সময় ইনভেস্ট করলে বেনিফিটেড হবেন সেখানে করতে হবে, অযথা সময় ইনভেস্ট করা যাবে না। তাহলে এই বিষয়গুলো হলো জেনারেল বিষয়গুলো নিয়ে, মোটামুটি যেগুলো বললাম এগুলোই ফলো করবেন, তাহলে আশা করি হয়ে যাবে। এখন বিষয় নিয়ে বেশি কথা বলবো না, কারণ আপনারা সবাই এই বিষয়ের উপর 4-5 বছর পড়াশোনা করেছেন। এখানে বিশেষ কিছু বলার দরকার নেই। তবে এখানে কিছু ট্রিক্স রয়েছে, এগুলো আমি একটু আলোচনা করে দেব। প্রথমে সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট নিয়ে কথা বলবো। তো সংবিধান এবং জেনারেল ক্লজ অ্যাক্টের মধ্যে 2টা পার্ট থাকবে। সংবিধান থেকে 4টা প্রশ্ন লিখতে হবে, জেনারেল ক্লজেস অ্যাক্ট থেকে 1টা লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে জেনারেল ক্লজেস অ্যাক্টের সাথে কিন্তু আইনের ব্যাখ্যা এই অংশটা জড়িত থাকে। তাহলে 2টাই পড়বো কিনা? অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বড় ভাই আপনাকে বলবে যে যে কোনো একটা পড়ে যাও, এটা করতে যাবেন না, তাহলে অনেক লসের সম্মুখীন হওয়া লাগতে পারে। লাগবে এটা বলবো না, কারণ ভাগ্য ভালো হলে আপনি বেনিফিটেড হতেও পারেন। তো এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে প্রতি বছর দেখা যায় যে একটা আসে আইন ব্যাখ্যা অংশ থেকে, একটা আসে জেনারেল ক্লজেস অ্যাক্ট থেকে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে 2টা মানে মার্চ করে প্রশ্ন হয়, তখন আপনি বিপদে পড়বেন। এই জন্য সবচাইতে ভালো হয় যে আপনি জেনারেল ক্লজেস একটা গুরুত্বপূর্ণ ধারা সহ, যেগুলো গুরুত্বপূর্ণ নয় সেগুলো একবার রিডিং পড়ে রাখেন। আর আইন ব্যাখ্যার ক্ষেত্রে কিছু কিছু রুল রয়েছে যেগুলো না পড়লে নয়, যেমন গোল্ডেন রুল, মিসসিপ রুল, তারপর লিটারাল রুল, তারপরে অবজেক্টিভ যে পারপাস আছে আইন ব্যাখ্যার, এগুলো এই কয়েকটা টপিক পড়বেন, তাহলে হচ্ছে এখানে একটা প্রশ্ন আপনার কমন আসবেই আশা করি। তাহলে জেনারেল ক্লজ একটা হয়ে গেল। এবার সংবিধান এর ক্ষেত্রে কি করবেন? সাধারণত সংবিধানের ক্ষেত্রে 17তম জুডিশিয়ারির আগ পর্যন্ত যে সকল পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে একটু জটিল টাইপের প্রশ্ন হয়েছে, কিন্তু 17তম জুডিশিয়ারি কোশ্চেন যদি দেখেন তাহলে আপনার কাছে মনে হবে এটা সংবিধানের কোনো পরীক্ষা না, এটা হচ্ছে যে সাধারণ জ্ঞানের কোনো একটা পরীক্ষা। তো এবার প্রশ্নটা কেমন হবে এটা আমি বলতে পারছি না। তো হচ্ছে ধরে নিলাম প্রশ্ন কঠিন হবে বরাবরের মতো। এজন্য হচ্ছে আপনি কি পড়বেন? তো সংবিধানের ক্ষেত্রে পিলির জন্য আপনি সবগুলোই পড়েছেন, কিন্তু রিটেনের জন্য সব যদি পড়তে যান সময় পাবেন না প্রথমত, দ্বিতীয়ত সময় যদিও পান কিন্তু পরীক্ষার রুমে কিছু মনে থাকবে না। তাহলে কি করবেন এখন? এর জন্য কিছু কিছু অধ্যায় আছে, যে অধ্যায়গুলো থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, এই অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়বেন। তো এখন হচ্ছে এই যে জেনারেল পার্টের ক্ষেত্রে আমি বললাম না যে কোন ধরনের বই কিনবেন, ঠিক আছে? বাজারে হয়তো বা 2-1টা বই থাকে, এইগুলোর মধ্যে থেকে একটা কিনতে হবে, খারাপের মধ্যে থেকে যেটা একটু কম খারাপ ওটা কিনতে হবে। আর লয়ের যে বিষয়গুলো আছে 600 মার্ক, এর জন্য অনেক বই আছে। যারা বাংলা দিবেন বাংলার একটা বই কিনে নেবেন, আর যারা ইংরেজিতে পরীক্ষা দিবেন তারা ইংরেজির 2-4টা বই ভালো ভালো আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা কিনে নেবেন। তবে কোনো বই কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ উত্তর দেওয়া নেই, অনেক বই দেখবেন অনেক ভুলভাল উত্তর দিয়ে রাখছে। এজন্য সাবধানতার সাথে নিজে নোট করে পড়বেন। এখন প্রশ্ন হচ্ছে সব প্রশ্ন কি নোট করব কিনা? সব প্রশ্ন নোট করতে আপনি পারবেন না। তো প্রিভিয়াস প্রশ্নগুলো বের করবেন। বের করে দেখবেন পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 6, মানে জুডিশিয়ারি বিষয়ে যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়গুলো থেকে প্রতি বছরই প্রশ্ন হয় এবং একটা অধ্যায় থেকে একাধিক প্রশ্ন হয়। তো এর জন্য হচ্ছে এই অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো হয়েছে, ধরে নেন ওই প্রশ্নগুলো হুবহু কমন না আসলেও ওই প্রশ্নের উত্তর দিয়ে আপনি অন্য প্রশ্ন সলভ করতে পারবেন। এজন্য এই প্রশ্নগুলোর উত্তর আপনি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখবেন। তো এক্ষেত্রে খুবই সহজ একটা সমাধান হলো এই প্রশ্নগুলো কালেক্ট করবেন এবং উত্তরগুলো দেখবেন। বেশিরভাগ ক্ষেত্রে সহজ ভাবনার সংবিধান এই বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, এজন্য এই বইটা পড়লেই হবে। এর পাশাপাশি মিজানুর রহমানের যে একটা নীল কালারের বই আছে, এই বইটা হচ্ছে বাংলা বা ইংরেজি যেটাতেই দেন না কেন আপনার পরীক্ষা, এই বইটা অবশ্যই পড়বেন। এখানে গুরুত্বপূর্ণ কিছু কেস দেওয়া আছে। আমরা জানি যে সংবিধানের ক্ষেত্রে অনেক কেস পড়া লাগে, অন্যান্য আইনের ক্ষেত্রে কেস না পড়লে হয়, তবে সংবিধানের ক্ষেত্রে কিছু কেস না পড়লেই নয়। সে কেসগুলোর লিস্ট আমি এর আগেই দিয়ে দিয়েছি, শুধুমাত্র সংশ্লিষ্ট কেসগুলোই পড়বেন, তাহলে হবে। তো এই নোট করার ক্ষেত্রে যেটা বললাম, যে প্রশ্নটা আপনার কাছে মনে হয় যে এটা নোট করার প্রয়োজন না, এটা আমি এমনিতেই লিখতে পারবো সুন্দরভাবে, সেটা নোট করার প্রয়োজন না। কিন্তু আপনার কাছে যেটা মনে হয় যে এই প্রশ্নটা আমি নোট না করলে ভালো পড়তে পারবো না বা মানসম্মত উত্তর হচ্ছে না, সেই প্রশ্নটা আপনি একটু 2-4টা বই ঘেটে সুন্দরভাবে একটা নোট করবেন। তবে সব প্রশ্ন নোট করতে যাবেন না, অত সময় আপনার হাতে নেই।
যেগুলো বইতে পাবেন সেগুলো বই থেকে পড়েন, যেগুলো বইতে নেই সেগুলো শুধুমাত্র নোট করেন। নোট করলে যে অনেক মার্ক পাবেন, বই পড়লে যে পাবেন না, বিষয়টা এমন নয়। নোট করা হয় সাধারণত, বইতে সাজানো গোছানো থাকে না, এজন্য সাজিয়ে গুছিয়ে দিয়ে আছে, বা সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য নোট করা হয় সাধারণত। এজন্য যেগুলো সাজানো আছে আগে থেকে সেগুলো পড়ার দরকার নেই। তবে অনেকেই দেখা যায় যে সংবিধানের প্রশ্নের উত্তর, সঠিক উত্তর না জানার কারণে সে ভুলভাল লেখে, অপ্রাসঙ্গিক কিছু লেখে পৃষ্ঠা বেশি করে আসে। এই কাজটা করতে যাবেন না। সব প্রশ্নের উত্তর স্মার্টলি দিবেন। যেটা পারবেন না সেটা স্কিপ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভুল লেখে যে খাতা কাটবেন, ওনার নেগেটিভ ইমপ্রেশন তৈরি করার দরকার নেই। তাহলে এই সংবিধান বিষয়টা হয়ে গেল। এখন আসি পারিবারিক আইন নিয়ে। এটা হচ্ছে গণিত এবং বিজ্ঞান, যে সাবজেক্টটা বললাম, এটার মতো সমান গুরুত্ব বহন করে পারিবারিক আইনটা। এই জন্য এই অংশে আপনি চাইলে ১০০-র মধ্যে ৯০ মার্কও উঠাতে পারবেন। এজন্য এখানে বেশি গুরুত্ব দিবেন। এবং কিভাবে পড়বেন? তো এটাতে সাধারণত ৩ টা অংশ থাকে। একটা মুসলিম আইন, একটা স্ট্যাটুটরি ল, আর একটা হিন্দু আইন। তো হিন্দু আইনের কথা আগে বলি, কারণ এটা যেহেতু অল্প নম্বর থাকে, ২০ নম্বর। তো হিন্দু আইনের ক্ষেত্রে সাধারণত যেকোনো একটা বই পড়লে হবে। বইয়ের লিস্ট আমি এর আগে দিয়ে দিছি। ওইখান থেকে যেকোনো একটা বই কিনে নেবেন। বই বেশি কেনার দরকার নাই। একটা বই কিনবেন, ওটা ভালোভাবে পড়বেন। যে প্রশ্নের উত্তর ওই বইতে নেই, এটা ওই প্রশ্নটার উত্তর অন্য কোনো বই থেকে লিখে ওই বইটাতে অ্যাড করে রাখবেন। তাহলে একটা বই পড়লে আপনার দেখা গেল ২-৩ টা বই আর ঘাটাঘাটি করা লাগছে না। হিন্দু লয়ের ক্ষেত্রে কি পড়বেন? হিন্দু লয়ের অনেক অধ্যায়, মাত্র ২০ নম্বর। তো আগে যারা জুডিশিয়ারি দিয়েছে তারা ইনহেরিটেন্স না করলেও হতো। কিন্তু ২-৪ বছর থেকে দেখা যাচ্ছে যে হিন্দু আইনের ইনহেরিটেন্স থেকে এক সেট প্রশ্ন থাকে। ক্ষেত্র বিশেষে দেখা যায় যে এক সেট ফুল থাকে না। কিছু ২-৪ টা প্রশ্ন বাইরে থেকে অন্য অধ্যায় থেকে দিয়ে দেয়। তাহলে এখন কি করা উচিত আপনাদের? তো আমি বলব যে ইনহেরিটেন্স অধ্যায়টা খুব ভালোভাবে পড়বেন। এখন প্রশ্ন হচ্ছে স্বপিণ্ড থেকে প্রশ্ন আসে, এবং এই যে ৫৩ টা স্বপিণ্ড সম্ভবত, এতে সবগুলো মুখস্থ করব কিনা? তো এদের সবগুলো মুখস্থ করার দরকার নাই। শুধু ১ থেকে ২৫ পর্যন্ত পড়বেন, তাহলেই হয়ে যাবে। আর যারা খুবই সিরিয়াস, যদিও এটা সবার জন্য প্রযোজ্য, কিন্তু যাদের মনে সন্দেহ বেশি কাজ করে যে যদি না আসে, এই যে যদি শব্দটা যাদের মনে থাকে, তারা হচ্ছে ৩২ পর্যন্ত একটু দেখবেন, তাহলে হবে। এর বেশি দেখার দরকার নাই, এগুলো আসে না সাধারণত। তাহলে ১ থেকে ৩২ পর্যন্ত যে শেয়ারারগুলো আছে এগুলো পড়লে হয়। সাধারণত মেনলি আসে হচ্ছে ১ থেকে ১২ পর্যন্তই আসে। তবে ২৫ পর্যন্ত সাধারণত দেখা যায় যে মাঝে মধ্যে ২-৪ টা প্রশ্ন দিয়ে দিছে। শপিংটার ২৫ পর্যন্ত তালিকা। তাহলে হয়ে যাচ্ছে আরকি। আর যারা খুবই সিরিয়াস তারা ৩২ পর্যন্ত পড়বেন, তাহলে হয়ে যাবে। এর সাথে ২-১ টা প্রশ্ন দেখবেন ৫ মার্কের বা ৪ মার্কের প্রশ্ন অন্য একটা অধ্যায় থেকে এড করে দিছে। এখন কোন অধ্যায় থেকে এড করবে এটা বলা যায় না। তবে আমি প্রশ্ন এনালাইসিস করে দেখলাম বেশিরভাগ ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থেকে এড করে দেয়। এজন্য ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা একটু পড়বেন। একবার জাস্ট রিডিং পড়ে কনসেপ্টটা ক্লিয়ার করে রেখে দিবেন, তাহলে হয়ে যাবে। আর ম্যারেজ অধ্যায়টা পড়বেন। তাহলে হিন্দু ল আশা করি ২০ নম্বর হয়ে যাবে কমপ্লিট। এখন আসি মুসলিম লয়ের যে পার্টটা আছে, এর মধ্যে স্ট্যাটুটরি ল যে পার্টটা আছে এটা নিয়ে একটু কথা বলি প্রথমে। এখানে ৩ টা আইন থাকে। এই ৩ টা আইন আপনি পিলির জন্য পড়ছেন, কিন্তু রিটেনের জন্য একটু অল্প পড়বেন। অল্প পড়বেন কিন্তু ভালোভাবে পড়বেন। এজন্য কি করা উচিত? রিটেনের জন্য যেকোনো ২ টা স্টেটের ল ভালোভাবে পড়বেন। এক্ষেত্রে ১৯৩৯ সালে যেটা আছে এটা আপনি স্কিপ করতে পারেন। এটা ছোট একটা আইন। কিন্তু ৬১ আর যেটা ২০২৩ সালের হলো, এই আইনটা একটু ভালো পড়বেন। দেখা গেল ২৩ সালের ওই আইনটা থেকে একটা প্রশ্ন থেকে যায় সাধারণত। সেহেতু ২৩ সালেরটা ভালোভাবে পড়বেন, আর ৬১ সালেরটা একটু ভালোভাবে পড়বেন। তাহলে এদিকে হয়ে যাচ্ছে। আর বেশি কিছু পড়া লাগছে না। তবে এক্ষেত্রে বলব কিছু কেস ল পড়া লাগে। এখন কেস লগুলো কোথা থেকে পড়বেন? যেমন হচ্ছে আপনি যদি ১৯৩৯ সালের ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্টটা পড়েন, তাহলে কি হবে? এখান থেকে যে কেসগুলো, এগুলো হচ্ছে লিঙ্ক করতে হবে আপনার জসিম আলী চৌধুরীর বইতে। দেখবেন যে খুব সুন্দরভাবে এই কেসগুলো অ্যানালাইসিস করা আছে। তো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কেস আছে, সেই কেসগুলো শুধু পড়বেন, এর বাইরে পড়ার দরকার নাই। সাধারণত কেস পড়তে সবাই নিরুৎসাহিত করে, এই কারণে যে কেস মনে রাখা সম্ভব না। আর কেস যেটাতে প্রয়োজন সেটাতে দেবেন, যেটাতে প্রয়োজন না সেটাতে দিবেন না, এটা বলতেছে না। মনে থাকলে দেবেন, আর যদি মনে না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। নতুবা এটা করতে যাবেন না যে কেস আমি দেবো বলে কেস মুখস্থ করব, এটা করতে যাবেন না। কেস মুখস্থ আছে বলে পরীক্ষায় দেবো, এটা করেন, সমস্যা নাই। কিন্তু পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে কেস মুখস্থ করতে যাবেন না, কারণ এখন আপনার হাতে অতটা সময় নেই। এখন আসি মুসলিম লয়ের ইনহেরিটেন্স বা বাকি যে ৩ টা প্রশ্ন লিখতে হয়, ওটা কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন? তো সাধারণত বিশ্লেষণ করলে দেখতে পারবেন যে মুসলিম লয়ের ইনহেরিটেন্স অধ্যায় থেকে
একটা প্রশ্ন থাকে। তো ইনহেরিটেন্স অধ্যায়টা খুব ভালোভাবে পড়বেন। এটার জন্য কোন বই পড়বেন? এটার জন্য সাধারণত আগে অনেক বই পড়া লাগতো। এখন আমার মনে হয় একরামুল স্যারের যে বইটা আছে, ওই বইটা পড়লে আর অন্য কোনো বই পড়ার দরকার নাই। এটার ব্যতীত ডিএফ মোল্লার বইটা একটু পড়তে পারেন, তাহলেই হয়ে যাবে। তবে কিছু ডক্ট্রিন আছে সাকসেশনের ক্ষেত্রে, ওই ডক্ট্রিনগুলো একটু পড়বেন এবং সংশ্লিষ্ট ডক্ট্রিন থেকে একটা করে নিয়ম আ দেখে যাবেন আরকি, যে ওই নিয়মটা আসতে পারে পরীক্ষায়, বা ডক্ট্রিনটা ব্যাখ্যা করতে বললে যাতে ব্যাখ্যার সাথে আপনি একটা নিজে থেকে ম্যাথ তৈরি করে দিয়ে আসতে পারেন। এজন্য একটা ম্যাথ উদাহরণ হিসেবে মনে রাখবেন, তাহলে হয়ে যাবে। এই ইনহেরিটেন্স অধ্যায় ব্যতীত আর কি পড়বেন? তবে ইনহেরিটেন্সের ক্ষেত্রে ডিসট্যান্ট কিনডেট নিয়ে অনেকে মাথা ঘামান। এটা থেকে সাধারণত পরীক্ষায় আসে না। সাধারণত বললে ভুল হবে। এখন পর্যন্ত সম্ভবত আসেনি। এজন্য এই এই পার্টটা আপনি বাদ দিতে পারেন। ডিসট্যান্ট কিনডেটটা বাদ দিতে পারেন। শুধু শেয়ারার এবং রেসিডুয়ারি এই ২ টা অংশ পড়লে আপনার হয়ে যাবে। এখন আসা যাক আর ২ টা প্রশ্নের জন্য কি অধ্যায়, কোন অধ্যায়গুলো পড়বো? সাধারণত গিফট থেকে প্রতি বছরই প্রশ্ন হয়। গিফট অধ্যায়টা পড়বেন। তবে গিফট অধ্যায়টার ক্ষেত্রে অবশ্যই ডিএফ মোল্লার বইটা পড়বেন এবং ওইখানে যে সমস্যাগুলো দেয়া আছে এবং সমস্যার যে সমাধানগুলো দেয়া আছে, এগুলো খুব ভালোভাবে পড়বেন। তবে গিফট যখন পড়তে যাবেন তখন অবশ্যই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের গিফট অধ্যায়ের সাথে লিঙ্ক করে পড়বেন। যাতে এখান থেকে প্রশ্ন আসলে ওই আইনটা এখানে লিঙ্ক আপ করতে পারেন। তাহলে হয়ে যাচ্ছে। তারপরে উইল অধ্যায়টা পড়বেন। উইল অধ্যায়ের ক্ষেত্রে ডিএফ মোল্লার বই থেকে পড়লেই হয়ে যাবে। তারপরে হচ্ছে প্রিএম্পশনটা পড়বেন একটু ভালোভাবে। আর ওয়াকফ অর্ডিন্যান্স যেটা থাকে এটা পড়বেন। আর এটা ব্যতীত ম্যারেজ পড়বেন। তাহলে এই ৫ টা অধ্যায় যদি আপনি পড়েন, তাহলে দেখা গেল যে আপনার এই ৩ টা প্রশ্ন হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন কি পড়বেন না? সাধারণত যে সেই অধ্যায়গুলো পড়বেন না যেগুলো কমন পাবেন। কমনের নিশ্চয়তা আছে কিন্তু মার্ক ওঠানোর নিশ্চয়তা নাই। যেমন ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু আপনি ফুল নম্বর পাবেন না। অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি লিখতে হবে, কিন্তু নম্বর কম পাবেন। এইজন্য ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার বাদ দিয়ে যেগুলো থেকে আপনার নম্বর একদম ম্যাথের মতো নম্বর আসবে, সেই অধ্যায়গুলো শুধুমাত্র পড়বেন। এর বাইরে অন্যগুলো পড়ার দরকার নাই। তাহলে ৬টা বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন আসা যাক তারপরে সিভিল ল এবং ক্রিমিনাল ল নিয়ে। ১ম এ সিভিল ল নিয়ে আলোচনা করি। সিভিল ল এর ক্ষেত্রে অনেক বাদ দেওয়ার অপশন থাকে। তো কোনটা বাদ দিবেন? তো বাদ দেওয়ার ক্ষেত্রে সাধারণত এডিআর যে অংশটা আছে এটা আপনি বাদ দিতে পারেন। কারণ এডিআর অনেক অনেক বিষয় আছে যেগুলো আপনার অলরেডি হচ্ছে সিপিসি পড়তে লাগলে আপনার হয়ে যাবে, বা অন্য যখন কোর্স সংশ্লিষ্ট কোর্স পড়ছেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে, তো ওইগুলোর মধ্যে অর্ধেক হয়ে গেছে। এজন্য এডিআর পরে এখন এটা ব্যাকআপ হিসেবে রাখবেন। যদি অন্য কোনো সেক্টর থেকে কমন না পান তাহলে এটা আপনি আনসার দিয়ে আসতে পারবেন। এটা ব্যতীত এই অংশ থেকে আমি আনসার করবো, এই জন্য এটা পড়ার দরকার নেই। ঠিক আছে? এখন কিভাবে পড়বেন তাহলে? তো সিপিসি এটা অনেক বড় একটা আইন। এখান থেকে আপনি সবকিছু মনে থাকে না। এজন্য এটা বাদ দিয়ে বাকি যে ৩ টা প্রশ্ন লেখা লাগবে, যেমন এসআর অ্যাক্ট, সিভিল কোর্টস অ্যাক্ট, তারপর লিমিটেশন। এগুলো ছোট আইন এবং কমনের নিশ্চয়তা থাকে। এজন্য এই ৩ টা আইন খুব ভালোভাবে পড়েন। আর সিপিসির ক্ষেত্রে আগে একটা বিষয় দেখা যেত যে এসআর অ্যাক্ট পড়লে পারে আলাদা প্রশ্ন আসতো। কিন্তু এখন এসআর অ্যাক্ট আর সিপিসি মিল করে দেয়। তো এইজন্য ২ টা সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখন সিপিসির ক্ষেত্রে কি পড়বেন? সিপিসির এত বড় একটা আইন সবগুলো মনে রাখা সম্ভব হয় না। এজন্য সিপিসির ক্ষেত্রে পড়বেন ১ থেকে ৭, ৮, ৯ যে ইয়েটা আছে, অর্ডার আছে ১ থেকে ৯ অর্ডার। এই অর্ডারগুলো ভালোভাবে পড়বেন। এখান থেকে পড়লে আপনি ১.৫ টা প্রশ্ন থেকে ২ টা প্রশ্ন আপনার হয়ে যাবে। এর বাইরে পড়ার দরকার নাই। অনেকের মনে প্রশ্ন জাগে যে ভাই ২১ নম্বর অর্ডারটা পড়বো কিনা, বা এটা মনে থাকে না। তো সত্য কথা বলতে আমি প্রিলি, রিটেন এই ২ টার আগে যখন এই ২ টার প্রিপারেশন নিই তখন ২১ নম্বর অর্ডার পড়ার সময় হয়নি। আমি এটা একবারের জন্য পড়ি নাই। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসছে ওগুলাই দেখে গেছি। এর ব্যতীত ওই অর্ডারটাতে কি ছিল আমি তখন পর্যন্ত জানতাম না। এটা শুধু ভাইবার জন্য পড়েছি। অর্থাৎ আপনাদেরকে এটা বলব যে ২১ নম্বর অর্ডার না পড়লেও, বা যারা পড়েননি এর আগে, তাদের জন্য চিন্তার কিছু নাই। এটা বাদ দিয়েও আপনি টিকতে পারবেন পরীক্ষায়, কোনো সমস্যা নাই। তবে যারা পড়েছেন তারা বাদ দেওয়ার চেষ্টা করবেন না আরকি। তারা রিভিশন দিয়ে যাবেন। তাহলে ১ থেকে ৯ নম্বর অর্ডার পর্যন্ত পড়বেন। এরপরে হচ্ছে ১৭ নম্বর অর্ডারটা একটু দেখবেন, ১৫ নম্বর অর্ডারটা দেখবেন, তাহলে হয়ে যাবে। তারপর ১৪ নম্বর অর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ। তবে অর্ডারটা যখন পড়বেন তখন সেকশনের সাথে রিলেট করে পড়বেন। তবে সব সেকশনও পড়ার দরকার নাই। যেগুলো অর্ডারের সাথে কানেক্টেড শুধুমাত্র সেগুলোই, সেই সেকশনগুলো পড়বেন। এর ব্যতীত যেমন আপনি পিলির জন্য যেগুলো পড়ছেন সে সবগুলো মনে রাখা লাগছে। এই ধারাতে কি আছে এগুলো রিটেনের জন্য আপনার আসবে না। রিটেনে আপনাকে জিজ্ঞেস করবে না যে এটা কোন সেকশনে আছে, বা এই সেকশনের বিষয়বস্তু কি। এজন্য ওগুলো না পড়ে শুধুমাত্র অর্ডারগুলো পড়ে
করবেন, প্রবলেম দিবে, প্রবলেম সলভ করা লাগবে। আর এই যে প্রবলেম কিভাবে সলভ করবেন এটা আমি অনেক আগেই বলে দিয়েছি, এই জন্য এগুলো নিয়ে বাড়তি কিছু এখানে বলবো না। তো সিভিল পার্টটা ঠিক এভাবে আগাবেন। তবে সিভিল পার্টের ক্ষেত্রে ২১ আদেশটা একটু যারা পড়েছেন তারা একটু দেখবেন। তাছাড়া ২৩ অর্ডারটা একটু ভালোভাবে পড়বেন। তারপরে দেখবেন ৩৩, ৩৪ যেগুলো আছে এগুলো খুব একটা প্রতি বছর প্রশ্ন হয় না। দেখা গেল যে একটা প্রশ্নে ২০ নম্বরের মধ্যে ৪ নম্বর এটাতে অ্যাড করে দিল। এই জন্য বাই চান্স আসতে পারে, এজন্য একটু দেখে রাখবেন। তারপরে ইন্টারাপ্ট লিডার স্যুট যেটা আছে এই অধ্যায়ের থেকেও মানে এই থেকে অর্ডার থেকে প্রতি বছর প্রশ্ন হয় না, ২-৪ বছর পর পর বা এখন পর্যন্ত মনে হয় একবার বা দুইবার প্রশ্ন আসছে, এই জন্য এখানে বেশি সময় দেওয়ার দরকার নাই। তবে ৩৮ নম্বর আর ৩৯ নম্বর অর্ডার থেকে দেখা যায় যে অ্যাকসেপ্ট করে প্রশ্ন হয়। এই জন্য এই ইনজাংশন অধ্যায়টা খুব ভালোভাবে পড়বেন, এবং এটা যখন পড়বেন অবশ্যই এসআর অ্যাক্টের সাথে রিলেট করে পড়বেন। এর ব্যতীত ৪১ নম্বর আদেশটা একটু পড়বেন, এরপরে যেগুলো আছে এগুলো পড়ার দরকার হয় না। আর ৪৩ নম্বর আদেশটা এটা হচ্ছে অলরেডি সবাই পড়ে ফেলে কোনো না কোনোভাবে, এই জন্য এটা নতুনভাবে পড়ার কিছু না। আর এখান থেকে একসেট প্রশ্ন কখনো আসে না যে আপনি কয়েকটা আপিলেবল আদেশের না বলেন, বিধান বলেন, এরকম টাইপের প্রশ্ন কখনো হয়নি। এই জন্য এই আদেশটা আপনি বাদ দিলে দিতেও পারেন, বা এই আদেশটা অন্য আদেশ পড়ার ক্ষেত্রে অলরেডি পড়া হয়ে গেছে আপনার। তাহলে সিভিল পার্টটা হলো, আমি বোঝাতে চাচ্ছি যে যে আইনগুলো অনেক বড় সেগুলোতে অল্প পরিশ্রম করে এভারেজ নাম্বার ওঠানোর চেষ্টা করবেন, আর যেগুলো অল্প পড়লে অনেক বেশি নাম্বার ওঠানো যায় সেগুলোতে বেশি সময় দিবেন। তো সিভিল এবং ক্রিমিনাল পার্ট এই দুইটাতে প্রচুর পড়া আছে, বিশেষ করে সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স, এগুলোতে প্রচুর পড়া, কিন্তু নম্বর হচ্ছে এভারেজে থাকবে, বেশি নাম্বার পাবেন না, কারণ এখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা অনেক থাকবে, কারণ সবগুলো আপনার মনেও থাকবে না। এই জন্য এগুলোতে অল্প সময় দেন, কিন্তু যেগুলোতে আপনি বেশি নম্বর পাইতে পারেন, পারিবারিক আইন, তারপরে স্পেশাল ল থেকে আপনি প্রচুর নম্বর পাইতে পারেন, এগুলোতে বেশি সময় দেন। তারপরে প্রপার্টি রিলেটেড আইনগুলো থেকে আপনি অনেক নাম্বার উঠাতে পারবেন, এগুলোতে বেশি সময় দেন। তো সিভিল পার্টটাই আলোচনা করলাম, এবার ক্রিমিনাল পার্টের দিকে আসি। ক্রিমিনাল পার্টের দিকে 3টা আইন আছে, 3টার মধ্যে 2টা তো বিশাল বিশাল আইন, এগুলো সবকিছু মনে রাখাও সম্ভব না। এভিডেন্স অ্যাক্টের ক্ষেত্রে যেহেতু একটা ছোট আইন, তো এভিডেন্স একটা একটু ভালোভাবে পড়ে নেবেন। তবে এভিডেন্স অ্যাক্টে যেহেতু 20 নম্বর আছে, অনেকে গুরুত্ব দেয় না, অথবা গুরুত্ব দেওয়ার প্রয়োজনও হয় না, কারণ হচ্ছে আপনি একাডেমিক লাইফে যখন পড়ে আসছেন, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন তাদের জন্য তো এভিডেন্সে হাত না দিলেও সমস্যা নাই, অলরেডি মুখস্থ হয়ে গেছে। অন্যান্য ইউনিভার্সিটিতে আমি বলতে পারবো না ওরা মানে কেমন এভিডেন্স পড়ছে, তবে রাজশাহী ইউনিভার্সিটি থেকে যারা পড়ছেন তাদের জন্য বলবো যে এভিডেন্স অ্যাক্টে আপনি যদি এখন সময় নাও দেন, পরীক্ষার 7 দিন আগে পড়লে যথেষ্ট। আর বাকি থাকে 2টা, একটা হচ্ছে সিআরপিসি, পেনাল কোড। পেনাল কোড বিষয়ে কিছু বলবো না, কারণ পেনাল কোডের ক্ষেত্রে হচ্ছে বোঝানোর বা বলার কিছু নাই। তবে এখন প্রশ্ন হচ্ছে শাস্তি। ভাই শাস্তি বেশি আসে না, শাস্তি নিয়ে আপনি মাথা ঘামানোর দরকার নাই। পেনাল কোডের ক্ষেত্রে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে ওগুলাই পড়ে যাবেন। তবে একটা সতর্কতামূলক একটা কথা বলি, যে অনেকে জানে না যে পেনাল কোডের কোন কোন অধ্যায় জুডিশিয়ারি সিলেবাসে আছে, কোন কোন অধ্যায় নাই। তো আপনি খুব ভালোভাবে সিলেবাসটা বের করবেন, বের করে দেখবেন যে অনেক অধ্যায় আছে যেগুলো রিটেনে আমাদের নেই, অথচ আমরা না জেনে পড়ে পরীক্ষা দিয়ে এসে হতাশ হই যে এত সময় দিলাম এগুলো থেকে প্রশ্ন হয়নি। ঠিক আছে, তো এই জন্য বলবো যে এগুলোতে বেশি সময় মানে সময় দেওয়ার দরকার নাই, যেগুলো সিলেবাসে না এগুলো বেশি কল্পনা সময় দেওয়ার দরকার নাই। তবে কোথায় থেকে পড়বো, শান্ত সিলেবাস প্রশ্ন অ্যানালাইসিস করে আমি দেখলাম যে প্রতি বছরই জেনারেল এক্সেপশন 76 থেকে 106 নম্বর ধারা পেনাল কোডের, এখান থেকে প্রতি বছর একটা প্রশ্ন তো হয়, মাঝে মধ্যে 1.5 সেট প্রশ্ন হয়। এজন্য এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়বেন। মাঝে মধ্যে কাইন্ডস অফ পানিশমেন্ট, এই 53 নম্বর যে সেকশনটা আছে এই সেকশন থেকে প্রশ্ন হয়, তবে এক সেট প্রশ্ন না, খণ্ড প্রশ্ন হয়, এই জন্য এটা খুব ভালোভাবে পড়বেন। তবে এই যে জেনারেল এক্সেপশনের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে যে পার্সোনাল ডিফেন্স বিষয়, রাইট টু পার্সোনাল ডিফেন্স যেটা আছে, প্রাইভেট ডিফেন্স যে অধ্যায়টা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয়, এজন্য এই অধ্যায়টা নোট করে সুন্দরভাবে পড়বেন। তো এক্ষেত্রে নোট করার ক্ষেত্রে অন্যান্য সহায়ক বইয়ের সাহায্য নেবেন, বিশেষ করে রতনলাল ধীরাজলালের যে বইটা আছে এই বইটাতে খুবই গুরুত্ব সহকারে আলোচনা করা আছে, এবং কয়েকটা কেসও দেওয়া আছে, এখান থেকে পড়ে নেবেন এটা। তারপরে আসি হচ্ছে 108 নম্বর সেকশন থেকে যেগুলো শুরু হয়েছে আর কি, ষড়যন্ত্র বিষয়ে,
তারপরে অ্যাবেটমেন্ট বিষয় 120-এর খ পর্যন্ত এগুলো মোটামুটি পড়বেন, তাহলে হবে। তবে 121 থেকে ওই যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যেগুলো আছে এগুলো থেকে পরীক্ষা রিটেনের প্রশ্ন হয় না, এগুলো পড়বেন না। অর্থাৎ 121 থেকে শুরু করে 140 পর্যন্ত আপনি বাদ দিতে পারবেন সবগুলো, এগুলো থেকে প্রশ্ন কখনো হয়নি বা হবেও না আশা করি। তারপরে 141 থেকে কিছু 159 পর্যন্ত থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়, এগুলো মাঝারি গুরুত্ব দিয়ে পড়বেন। তবে সবচেয়ে দুইটা টপিকে বেশি গুরুত্ব দিবেন, সেটা হচ্ছে রাইট টু প্রাইভেট ডিফেন্স আর হচ্ছে কালপেবল হোমিসাইড এবং মার্ডার। এই দুইটা থেকে প্রতি বছরে 2 সেট প্রশ্ন হয় সাধারণত, এই জন্য এই দুইটা অধ্যায়ে বেশি গুরুত্ব দিবেন। তাহলে এখন আসি 299 থেকে শুরু করে শেষ পর্যন্ত। তো 299 থেকে শুরু করে 335-এর বি পর্যন্ত এখান থেকে 1 সেট প্রশ্ন হয়। তো এই যে এতগুলো সেকশন সবগুলো পড়ার দরকার হয় না সাধারণত, কয়েকটা পড়লে হয়ে যায়। বিশেষ করে 299 থেকে 308 পর্যন্ত পড়লে হয়ে যায়, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না। তবে ওই যে হার্ট, গ্রিভিয়াস হার্ট, এগুলো একটু ভালোভাবে পড়া লাগে। তবে যখনই হচ্ছে পেনাল কোড পড়বেন অবশ্যই বিচার প্রক্রিয়ার যে বইটা আছে এই বইটাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা আছে ডিটেলসে, ওগুলো লিঙ্ক করে পড়বেন অবশ্যই। অনেক সময় দেখা যায় যে প্রশ্নগুলো দেখে এমন মনে হয় যে প্রশ্নগুলো বিচার প্রক্রিয়া বই থেকেই তুলে দিয়েছে। এই জন্য যারা উত্তর খুঁজবেন তারা অবশ্যই বিচার প্রক্রিয়া বইটা তো পড়েছেন ওনারা ওই বইটাতে যেটা লেখা সেটাই সঠিক বলে মনে করবেন আর কি। এই জন্য বলবো বিচার প্রক্রিয়া বইটা অবশ্যই পড়বেন। তাহলে পেনাল কোডটার কথা বললাম। পেনাল কোডে আরেকটা টপিক বাদ থাকলো, সেটা হচ্ছে প্রপার্টি রিলেটেড ল, যেগুলো অধ্যায়গুলো যেগুলো আছে আর কি 378 থেকে শুরু করে শেষ পর্যন্ত, এগুলো একটু পড়বেন। ডাকাতি, দস্যুতা, এগুলো থেকে মাঝে মধ্যে আসে যে এটার সাথে ওটার পার্থক্য কি। এই জন্য এই পার্থক্যগুলো যখন লিখবেন তখন ছোটবেলায় যেভাবে লিখছেন যে জীব ও জড়ের পার্থক্য, যে ইহার জীবন আছে উহার নাই, এ খায় ও খায় না, এভাবে লিখবেন না। পার্থক্য লেখার ক্ষেত্রে সবসময় গুরুত্ব দিয়ে লিখবেন, যে হেডিং দিবেন ওই হেডিংয়ের আন্ডারে দুইটার পার্থক্য ডিটারমাইন করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে, বেশি নম্বর উঠবে। নতুবা আমি যেভাবে বললাম যে এটার জীবন আছে ওটার নাই, এভাবে লিখলে কিন্তু বেশি নম্বর পাবে না। সাধারণত স্টুডেন্টরা এভাবে লেখে, এজন্য নাম্বার আসে না। দেখা গেলো বারবার রিটার্ন দিতে থাকে, ভাইভাও দেয় কিন্তু ফাইনালি সুপারিশ পায় না। এই জন্য যেভাবে লিখলে বেশি নম্বর পাবেন সেভাবে লেখার চেষ্টা করবেন। তাহলে এই অংশটা হয়ে গেল পেনাল কোড। এবার আসি সিআরপিসি অনেক জটিল একটা আইন, সিপিসির তুলনায় সহজ যদিও। তো এটার ক্ষেত্রে কি করবেন, এটার ক্ষেত্রে সাধারণত সিআরপিসির হট টপিক হিসেবে ধরা হয় 154 সেকশন থেকে শুরু করে 205 ডি পর্যন্ত। এখান থেকে আপনি 1-1.5 সেট প্রশ্ন অবশ্যই পাবেন। এই জন্য এই সেকশনগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়বেন, এবং এখানে দেখবেন যে বিচার প্রক্রিয়াতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছে, যেগুলো সেকশন আছে একরকম কিন্তু বিচার প্রক্রিয়া দিয়ে দিচ্ছে আরেক রকম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন যদি আসে কোনটাকে আমরা প্রায়োরিটি দিয়ে লিখবো, অবশ্যই বিচার প্রক্রিয়া মানে সেকশনটা রেফার করবেন, করার পর আপনার নিজস্ব মতামতের ক্ষেত্রে বিচার প্রক্রিয়াটার রেফারেন্স দিবেন। বিশেষ করে স্পেশাল লয়ের ক্ষেত্রে একটা অপ্রাসঙ্গিক কথা বলি। স্পেশাল লয়ের ক্ষেত্রে গত বছর এরকম প্রশ্ন আসছে, যেটা সেকশনে আছে একরকম কিন্তু প্রিসিডেন্টে আছে আরেক রকম। এখন প্রশ্ন আসছে ওই বিষয়ে, এখন কি করবেন, সবাই ওই সেকশনটা লিখবে, লিখে হচ্ছে 0 পাবে। কারণ প্রশ্ন দেখলে বোঝা যায় এটা সেকশন থেকে আসেনি, প্রেসিডেন্টকে প্রায়োরিটি দিতে হবে, কারণ এটা নতুন প্রেসিডেন্ট, এখান থেকে প্রশ্নটা করছে, তখন অবশ্যই বিচার প্রক্রিয়া যে পড়বে না সে ওইখানে 0 নম্বর পাবে। যাই হোক, তাহলে ক্রিমিনাল পার্টটাও হয়ে গেল। ক্রিমিনাল পার্টটা পুরোপুরি শেষ করে নেই। 154 থেকে 205 ডি পড়বেন, পড়ে পরীক্ষার প্রশ্ন কমন পাবেন না, তখন এসে আমাকে বকাঝকা করবেন। এখানে বলে দিচ্ছি এখান থেকে শান্ত বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। বাকিগুলো যে পড়বেন না এমন না। যেমন হচ্ছে আপিল অধ্যায়টা খুব ভালোভাবে পড়বেন, তারপরে বেল অধ্যায়টা পড়বেন। তারপরে কিছু কিছু অধ্যায় আছে দেখবেন যে এখান থেকে প্রশ্ন 1-2 বার হয়েছে, এই জন্য মনে সন্দেহ যোগায় যে আমি যদি বাদ দিই আমাদের বেলা যদি আসে। বিশেষ করে এই যে লুনাটিক পার্সনের বিচারের যে বিষয়টা আছে, এটা এ পর্যন্ত একবার মাত্র লিখিত পরীক্ষা আসছে। তো এই জন্য যেগুলো 1-2 বার আসছে সেগুলো পুরো অধ্যায় পড়ার দরকার নেই, শুধু ওই প্রশ্নটাই পড়ে যান তাহলে হয়ে যাবে। কারণ আপনি 100-র মধ্যে 100 পাওয়া লাগবে না। 100-র মধ্যে শান্ত সিভিল ক্রিমিনাল পার্টটাতে 60-70 নম্বর পায়। যারা খুবই ভালো পড়াশোনা করছে তারা 70 পাবে, বেশি শান্ত পায় না, পাওয়া সম্ভব না। এই জন্য বেশি হচ্ছে সময় দিতে গিয়ে অন্য আইনগুলোতে সময় কম দিবেন না। তাহলে সিভিল ক্রিমিনাল পার্টটা শেষ হলো, আর বাকি থাকলো সম্ভবত 2টা, একটা স্পেশাল ল থাকলো আর একটা প্রপার্টি রিলেটেড ল থাকলো। তো স্পেশাল লটা আগে একটু তাড়াতাড়ি শেষ করে দিই। স্পেশাল লতে আমি স্পেশাল ল 1 নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে 2টা আমার নিজেরও পড়া হয়নি, এই বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান নেই, এই জন্য এটা নিয়ে আমি আলোচনা করতে পারবো না। তো স্পেশাল ল 1-এর ক্ষেত্রে শান্ত পিলিতে যেগুলো পড়ছেন যে 5টা আইন, সেই 5টা আইনই খুব ভালোভাবে পড়বেন। তবে এখানে বাদ দেওয়ার একটা অপশন থাকে, যেমন হচ্ছে ইয়েটা কি বলে
লিগ্যাল এইড এই পার্টটা আমি পুরোটা বাদ দিয়েছিলাম। এখানে কি আছে আমি এখন পর্যন্ত জানি না। শুধু প্লের জন্য পড়ছিলাম আর ভাইবার জন্য পড়ছিলাম। তো এটা আপনি পুরোটা বাদ দিতে পারবেন। তবে গুরুত্ব কি দিবেন কোনটাতে? যেমন গুরুত্ব দেন হচ্ছে স্পেশাল পাওয়ার্স একটা যেটা আছে, এটাতে গুরুত্ব দেন এই কারণে যে এখান থেকে একটা প্রশ্ন আসবে এবং এখানে শাস্তির পরিমাণ খুবই কম। কম বলতে হচ্ছে শাস্তি কয়েকটা আছে মাত্র, এগুলো পড়লে হয়ে যায়, বেশি শাস্তি পড়ার দরকার নাই। এজন্য এটা খুব ভালোভাবে পড়েন, তাহলে হয়ে যাচ্ছে। তারপরে নারী ও শিশু নির্যাতন দমন আইন, এখান থেকে প্রশ্ন আসবেই। এটা যখন পড়বেন অবশ্যই বিচার প্রক্রিয়া বইটা পড়বেন। তারপর শিশু আইন, এখানে অনেক বড় একটা আইন। এটা আপনি কিছু অংশ বাদ দিয়ে যান, কিছু অংশ পড়ে যান। কারণ যদি নারী ও শিশু নির্যাতন দমন আইন পড়েন তাহলে এখান থেকে এক সেট বা ভাগ্য ভালো 2 সেট প্রশ্ন কমন পেয়ে যাবেন। শিশু আইন থেকে এক সেট প্রশ্ন আপনাকে লেখা লাগতেছে, এই জন্য শিশু আইনটা গুরুত্বপূর্ণ সেকশনগুলো পড়ে যান, কারণ শিশু আইনটাতে এত সেকশন আপনার মনে থাকবে না, মনে রাখাও সম্ভব না। তাহলে স্পেশাল অটো হয়ে গেল। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ক্ষেত্রে অনেকের সন্দেহ জাগে যে 36 নম্বর সেকশনে যে ঝামেলাযুক্ত শাস্তি আছে এগুলো সবই পড়ার দরকার কিনা। তো শান্ত শাস্তি প্রতি বছর আসতো না, কিন্তু আমাদের বেলা 2টা প্রশ্নে শাস্তি আসছে, এই জন্য শাস্তি বাদ দেওয়ার অপশনটা বন্ধ করে দিয়েছে। তো শাস্তির ক্ষেত্রে কি করবেন? শাস্তির ক্ষেত্রে আমি একটা চার্ট বানিয়ে আমার বইটাতে অ্যাড করে দিয়েছি। এই চার্টটাই পড়বেন শুধুমাত্র, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। অনেক শাস্তি আছে, সবগুলো আসে না। আমি ওই 36 সেকশনে যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট সেগুলো শুধুমাত্র চার্টটাতে দিয়েছি, এগুলোই পড়বেন, এর বাইরে কিছু পড়ার দরকার নাই। আর পড়লে মনেও রাখতে পারবেন না। তাহলে আপনার স্পেশাল ল এই পার্টটা হয়ে গেল। আর এখন আসা যাক হচ্ছে বাকি থাকলো কোনটা, প্রপার্টি রিলেটেড ল। প্রপার্টি রিলেটেড ল এর মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বেন ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট। এখানে যে প্রশ্নগুলো হয় এগুলো প্রবলেমেটিক প্রশ্ন হয় এবং এখানে আপনি যত নম্বর বরাদ্দ থাকবে সবগুলো উঠাতে পারবেন। এখানে ম্যাথের মতো নম্বর পাওয়ার একটা সুযোগ থাকে। তো টিপি অ্যাক্ট পড়ার ক্ষেত্রে কিভাবে পড়বেন? টিপি অ্যাক্ট পড়ার ক্ষেত্রে অবশ্যই জাভাওয়ালার একটা বই আছে নীল মলাটের, এই বইটা থেকে প্রবলেম তুলে দেয়, এই জন্য এই বইটা পড়বেন অবশ্যই। তবে এখন প্রশ্ন হচ্ছে অনেকের মধ্যে আইনের বিষয়গুলো নিয়ে বাংলায় দেবো না ইংরেজিতে দেবো এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। এই প্রশ্নটা আমাকে অনেকে করছে, এইটার আমি একটা সমাধানও দিয়েছি, তারপরে অনেকে সমাধানটা স্কিপ করছে, এই জন্য আমি বলে দিই যে যারা ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল খুবই ভালো, কোনো সমস্যা নাই, গ্রামাটিক্যাল ঠিক রেখে সঠিকভাবে লিখতে পারে তারা ইংরেজিতেই দিবেন অবশ্যই। আর যারা ইংরেজি লিখতে ভয় লাগে বা ইংরেজি পারেন না বা ইংরেজি লেখা খারাপ যে কারণে হোক না কেন তারা বাংলা দিবেন। এখন প্রশ্ন যে ভাই বাংলায় দিলে কি হবে নাকি হবে না? তো ভাষাটা হচ্ছে বিষয় না, বিষয় আপনার মনের ভাবটা সঠিকভাবে শুদ্ধভাবে প্রকাশ করতে পেরেছেন কিনা। তো এই জন্য বাংলা দিলেও অনেক অনেক জাজ হয়েছেন, বাংলা দিয়ে জুডিশিয়ারিতে ফার্স্ট হয়েছেন এমন রেকর্ড আছে। এজন্য বাংলায় দিলে যে জাজ হতে পারবো না এমন না। তবে বাংলা দিলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি আঞ্চলিকতা পরিহার করবেন, প্রমিত ভাষায় লেখার চেষ্টা করবেন, তাহলেই হবে। তবে বাংলা লেখার ক্ষেত্রে ঢালা বাংলা লিখবেন না, মাঝে মধ্যে কেস রেফারেন্স বা কোনো একটা সেকশন এটা ইংলিশে লিখবেন, যাতে পরীক্ষক বা যিনি খাতা কাটবেন ওনার যাতে মনে সন্দেহ না হয় যে আপনি ইংরেজিতে খুবই দুর্বল, এই জন্য আপনি ভয়ে বাংলায় দিয়েছেন, তাহলে হয়ে গেল। তো যা প্রপার্টি লেটারের ক্ষেত্রে যেটা বললাম আর কি, যারা বাংলায় দিবেন তারা হাওলাদারের বইটা, শুধু হাওলাদারের বইটা হচ্ছে বাংলা পরীক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য এমন নয়, ইংলিশে যারা দিবেন তাদের ক্ষেত্রে হাওলাদার রহমানের বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এই বইটা অবশ্যই একবার হলেও রিডিং পড়ে যাবেন আশা করি। আর এটা ব্যতীত যা বলার বইটা পড়বেন আর বিয়ার অ্যাক্ট পড়বেন, আর বাকি বইগুলো পড়ার দরকার নাই। পিলিতে পড়ছেন বা আমি আগে রেফারেন্স হিসেবে বলছিলাম, ওগুলো এখন পড়ার দরকার না, ওগুলো যারা পড়ছেন ভালো, যারা পড়েননি তাদের জন্য ভালো, ওগুলো পড়তে যে মাথাটা নষ্ট করার দরকার নেই। এখন এই 3টা বইয়ের নাম বললাম, বিয়ার অ্যাক্ট, জাভাওয়ালা আর হাওলাদার, এই 3টা বই পড়লে আশা করি টিপি একটা হয়ে যাচ্ছে। তারপরে আসি হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্ট নিয়ে। রেজিস্ট্রেশন অ্যাক্টের বাড়তি কিছু পড়ার দরকার নেই, শুধু প্লেন সেকশনগুলো পড়বেন। আর বিশেষ করে 70 থেকে শুরু করে 75, 76, 77 পর্যন্ত কয়েকটা সেকশন আছে যেগুলো জটিল মনে হতে পারে, কিন্তু এগুলো থেকে বেশিরভাগ লিখিত পরীক্ষার প্রশ্ন হয়, এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন। তবে 78 নম্বর সেকশন বা এরকম কিছু সেকশন আছে যেগুলোতে এই যে ফিটা বলা আছে, এত টাকা, এত এই সম্পর্কিত দলিল হলে এবং দলিলের মূল্য এত টাকা হলে এত টাকা ফি দিতে হবে রেজিস্ট্রেশন, এগুলো পরীক্ষা কখনো আসে না। এগুলো মনে রাখতে গিয়ে পুরো আইনটা ভুলে যাওয়ার চেষ্টা করেন না, তাহলে লস লাগবে। এই জন্য বলবো যেগুলো পরীক্ষায় আসে না সেগুলোতে বেশি সময় দেওয়ার দরকার না, যেগুলো পরীক্ষা আসে সেগুলোই হচ্ছে পড়বেন ভালোভাবে। তাহলে রেজিস্ট্রেশন অ্যাক্ট নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই, যেগুলো যেগুলো বললাম এগুলো সংক্ষিপ্তভাবে পড়বেন তাহলে হয়ে যাবে। তবে এখন আসা যাক হচ্ছে আপনার কন্ট্রাক্ট অ্যাক্ট নিয়ে। এটা আমি টোটালি বাদ দিয়েছিলাম রিটেনের জন্য, এটা আপনারাও বাদ দিতে পারেন, কারণ এখানে প্রচুর সেকশন আছে এবং
এটা না পড়লেও যেহেতু কোনো ক্ষতি হয় না রেজিস্ট্রেশনে, তবে এটা বাদ দিলে অবশ্যই রেজিস্ট্রেশন অ্যাক্টের একটা সেকশনও বাদ দিবেন না, সবগুলো গুরুত্ব দিয়ে পড়বেন। মানে একটা বাদ দিয়ে না বলে এই না যে 78 নম্বর সেকশনটা পড়বেন, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটা বাদ দিবেন না। আর টিপি অ্যাক্টেরও প্রত্যেকটা সেকশন খুব ভালোভাবে পড়বেন, তাহলে কন্ট্রাক্ট অ্যাক্ট আপনি না পড়লেও সমস্যা নাই, কারণ এই দুইটা থেকে আপনি তিনটা অ্যান্সার করতে পারবেন। তাহলে কন্ট্রাক্ট একটা আপনি বাদ দিতে পারবেন। আর যারা খুবই মানে কি বলবো ভয় থাকে যদি না আসে বা যদি কঠিন প্রশ্ন আসে, যদি আমি টিপি অ্যাক্ট না পারি তখন কি করব, তাদেরকে বলবো যে কন্ট্রাক্ট অ্যাক্টের হচ্ছে 56 নম্বর সেকশনটা পড়েন, তারপর 73 নম্বর সেকশনটা পড়েন, 1 থেকে 32 নম্বর সেকশনগুলো পড়েন, আর হচ্ছে এজেন্সিটা পড়েন, তাহলে হয়ে যাবে। মানে যারা খুবই সন্দেহহীন, মানে খুবই হচ্ছে সিদ্ধান্তহীনতা থাকে যে যদি না আসে ওইগুলো থেকে তাহলে আমি কি করব, তাদের জন্য কন্ট্রাক্ট অ্যাক্টের এই অধ্যায়গুলো সেকশনগুলো পড়বেন, এর ব্যতীত অন্য কিছু পড়ার কোনো প্রয়োজন নাই আপাতত। তারপর আসছে স্যাট আর ন্যাট অ্যাক্ট নিয়ে। ন্যাট অ্যাক্ট যেহেতু ছোট একটা আইন, সেহেতু এটাতে বাদ দিতে বা যাচাই বাছাই করার কোনো অপশন রাখবেন না, এখানে যতটুকু আছে সবগুলো পড়ে ফেলবেন, তাহলে হয়ে যাবে নেট অ্যাক্ট থেকে। আর স্যাট অ্যাক্ট থেকে হচ্ছে একটু বাছাই করবেন, কারণ স্যাট এবং নেট অ্যাক্ট থেকে দুইটা মিলে 3টা প্রশ্ন হয় এবং 2টার উত্তর দিতে হয়। সাধারণত দেখা গেছে এই পর্যন্ত যে নেট অ্যাক্ট থেকে 1 সেট প্রশ্ন হয় আর স্যাট অ্যাক্ট থেকে 2 সেট প্রশ্ন হয়। মাঝে মধ্যে দেখা যায় যে নেট অ্যাক্ট থেকে একটা হয়, স্যাট অ্যাক্ট থেকে একটা হয়, আর একটা দুইটা মিক্স করে দেয়। তো ধরে নিলাম যে নেট অ্যাক্ট থেকে একটা দিবে, স্যাট অ্যাক্ট থেকে একটা দিবে, এই জন্য নেট অ্যাক্টের যে কটা অধ্যায় আছে, কয়েকটা সেকশন আছে মাত্র, এগুলো সবগুলো পড়বেন। আর স্যাট অ্যাক্টের ক্ষেত্রে আপনারা জানেন যে এই আইনটা করা ছিল অনেক আগে এবং তখন জমিদারি প্রথা বিদ্যমান ছিল, এই জন্য ওই আইনটার এই স্যাট অ্যাক্টের কিছু কিছু সেকশন কিন্তু এখন আর মানে কাজে দেয় না, বা এখন এটা অবৈধ হয়ে গেছে। অবৈধ বললে ভুল হবে, এটা ইনঅপারেটিভ হয়ে গেছে, এটার মানে ফাংশন নেই, অথচ এটা কিন্তু আমাদের আইনে আছে। এই জন্য আপনি 21 নম্বর সেকশন থেকে শুরু করে 75 নম্বর সেকশন পর্যন্ত টোটালি বাদ দিয়ে দেবেন, এগুলোর কার্যকারিতা নাই, এখান থেকে প্রশ্ন আসবেও না। পড়বেন কোনগুলো? বেশিরভাগ ক্ষেত্রে স্যাট অ্যাক্টের কিছু কিছু সেকশন, যেমন 96 সেকশন থেকে প্রশ্ন হয়, তারপরে ওই যে অ্যালুভিয়ান ডেলুভিয়ান থেকে হয়, তারপরে অ্যাবঅরিজিনাল যেগুলো আছে ওদের মানে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে কী কী নিয়ম প্রযোজ্য হয় এগুলো একটু পড়বেন। তারপরে আপিল রিভিউ রিভিশনের বিধানটা একটু পড়বেন। তারপরে যে ট্রাইব্যুনাল যেটা আছে, ট্রাইব্যুনাল থেকে প্রশ্ন হয়, ট্রাইব্যুনালটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। তারপরে হচ্ছে খতিয়ান কি, খতিয়ান কত, এক কথায় স্যাট অ্যাক্ট থেকে কিন্তু যে প্রশ্নগুলো হয় এগুলো প্লেন বিআর অ্যাক্ট পড়লে সাধারণত কমন নাও পড়তে পারে, বিস্তারিত কিছু জানার প্রয়োজন হতে পারে, যেমন স্যাট অ্যাক্ট কি, স্যাট অ্যাক্টের খতিয়ান কি, তারপরে খতিয়ানের হচ্ছে এভিডেন্সিয়ারি ভ্যালু, এগুলো এগুলো হচ্ছে সাধারণত ইয়েতে থাকে না, অ্যাক্টে থাকে না, এগুলো বাইরে থেকে কোনো একটা সহায়ক বই থেকে পড়ে নোট করে রাখবেন, তাহলে আশা করি হয়ে যাবে। এক কথায় স্যাট অ্যাক্টের ক্ষেত্রে যদি বলি, তাহলে 81 নম্বর সেকশন থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়বেন। এর আগে যেগুলো আছে এগুলো আপনি না পড়লেও কোনো সমস্যা নেই আপাতত। আশা করি মোটামুটি একটা গাইডলাইন দিতে পারছি। তো যেহেতু আপনাদের সামনে রিটেন লিখিত পরীক্ষা, আর আমি হচ্ছে এই যে আজকে যে সেশনটা নিয়েছি, এটার মূল উদ্দেশ্য ছিল অনেকে এই সময় হচ্ছে বিভিন্ন কোচিংয়ের সাথে সংযুক্ত হতে যাবেন, হতে যে আপনার সময় নষ্ট হবে, কিন্তু আপনি বিশেষভাবে উপকৃত হবেন এমনটা না। কোচিংয়ে শুধু তো আপনার থেকে টাকাই নেবে, কিছু করতে পারবে না, কিছু বলবে না, এই যে আমি যেগুলো বললাম এগুলোই বলবে। এই জন্য আমি কোচিংকে বা প্রাইভেটকে খুবই নিরুৎসাহিত করি। এই জন্য করি যে আপনি কোচিং করতেছেন কিন্তু আপনার যে ফ্রেন্ডের কোচিং করার সামর্থ্য নেই, সে ভাবতেছে সে মনে হয় অনেক আগাই গেল, কিন্তু যে কোচিং করছে বা যে কোচিং করছে না, এই আগানো পেছানোর বিষয়টা কোচিংয়ের উপর নির্ভর করে না, আপনার সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। এই জন্য বলবো যে কোচিং বা প্রাইভেটে যে অযথা মূল্যবান সময় নষ্ট না করে বিআর অ্যাক্ট বেস পড়াশোনা করেন। আমি যেভাবে গাইডলাইন দিলাম এগুলো ফলো করতে থাকেন। আর এই সকল বিষয় আমি 2-4 দিনের মধ্যে একটা পূর্ণাঙ্গ বিস্তারিত হচ্ছে পোস্ট লিখে দেবো যে কোন কোন টপিক পড়বেন, কোন কোন টপিক পড়বেন না। দয়া করে সবাই সেই ইয়েটা একটু পড়ে নেবেন, তাহলে আশা করি আপনার প্রিপারেশনটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো সবাই সময় এবং ধৈর্য নিয়ে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার শুভকামনা করে আজকের সেশনটা শেষ করছি। সবাইকে নমস্কার।